নমস্কার, শুভ অপরাহ্ন। আজকের প্রাণের কথার আয়োজন তুরক তত্ত্ব নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তুরক তত্ত্বটা কি? তুরক মানে কি? ঘোড়া। তাহলে ঘোড়ার যে তত্ত্ব, ঘোড়াকে নিয়ে যা কাজ কারবার, সেটা হচ্ছে তুরক তত্ত্ব। কিন্তু হঠাৎ করে কেন ঘোড়া? কেন ঘোড়াকে এই মুহূর্তে আলোচনার মধ্যে নিয়ে আসা? তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে সভ্যতার চাকা যে ঘুরেছে, তা ঘুরতে ঘুরতে দেখা গেছে প্রথম যে আগুন আবিষ্কার করেছিলেন যিনি যিনি দুটো শুকনো ডালে বা হয়তো বা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়েছিলেন, তাকে সভ্যতা বলছে একজন ইন্দ্র। আবার চাকা যিনি প্রথম আবিষ্কার করলেন, আমরা হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে তারও পেছন দিকে গিয়ে দেখতে পাচ্ছি চাকার ব্যবহার। চাকা যিনি প্রথম আবিষ্কার করলেন, তিনি একজন ইন্দ্র। জলের ওপরে ভেসে থাকার পদ্ধতি যিনি আবিষ্কার করলেন, গাছের গুঁড়ি দিয়ে প্রথমে, তারপরে হয়তো সেটা আস্তে আস্তে একটা নৌকোর চেহারা নিল। আদিমকালে নৌকো কীরকম ছিল? গোল মতো, অনেকটা গোল মতো হতো, বেত আর বাঁশ দিয়ে তৈরি করা হতো এবং তার মধ্যে লতা পাতার আচ্ছাদন দিয়ে তৈরি করা হতো, খুব হালকা, একজন মানুষ বহন করার মতো। তিনি একজন ইন্দ্র। আবার দেখুন, বন্য অশ্বকে পোষ মানিয়ে তার পিঠে যিনি প্রথম চড়ে সওয়ার হলেন এবং অন্য সকলকে তাক লাগিয়ে দিয়ে হঠাৎ করে উল্কার গতিতে ঘুরে বেড়ালেন, তিনিও কিন্তু একজন ইন্দ্র। সুতরাং ইন্দ্র অর্থাৎ কিনা যাকে আমরা পরবর্তীকালে দেবতা হিসেবে পেলাম, দেবরাজ হিসেবে পেলাম, সেই ইন্দ্র দেখা গেছে যে সভ্যতার প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনোভাবে তাঁর ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন সময় তিনি যেহেতু সভ্যতাকে এগিয়ে দিয়েছেন বলেই তাকে ইন্দ্র বলা হয়েছে। ইন্দ্র বলা হয়েছে এখানেই শেষ নয়, ব্যাপারটা হচ্ছে যে সে বুঝিয়েছে যে সে মানুষের জন্য এই কাজগুলো করতে পারে। প্রশ্নটা এইখানে শেষ হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে এই যে ইন্দ্র, সেই ইন্দ্রের যে কাজ, অর্থাৎ কিনা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সভ্যতার জন্য, কৃষি কাজ থেকে শুরু করে মানুষকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুই যে পশুটি করল, একদা কোনো একটা সময় সে তো বন্য ছিল। এখনো পর্যন্ত বন্য ঘোড়া বা বুনো তুরগ কয়েকজনের সন্ধান পাওয়া যায়, যে তাদের বহু কষ্টে মানুষ বাঁচিয়ে রেখেছে। তাদের কিন্তু বেঁচে থাকার কথা নয়, কারণ মানুষ তাদেরকে শেষ করে দিয়েছে। কিভাবে শেষ করেছে? আজকে যে ঘোড়া আমরা দেখি, যেটুকু দেখি, সেই ঘোড়া সত্যিই কি ঘোড়া, নাকি মানুষ সেগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে অন্যরকমভাবে তাদের জিনের পরিবর্তন ঘটিয়ে তাদের মধ্যে হাইব্রিড প্রজনন করে নানান পদ্ধতিতে পুরোপুরি বদলে ফেলেছে? আজকের তুরক তত্ত্ব কেন না, এমন একটা সন্ধি পৌঁছেছি, আমরা জানি না আগামী দিনে সভ্যতা কোন দিকে যাবে বা আমরা সভ্যতাকে কোন দিকে নিয়ে যাব। সেই সংকটের সময়ই আমাদের ভাবতে হবে যে সভ্যতার যে সমস্ত ধাপগুলো আমরা পেরিয়েছিলাম, সেই ধাপগুলোর কোন ধাপে আমাদের অবস্থান হতে চলেছে আগামীতে। যখন গোটা পৃথিবী আপনার কাছে অচ্ছুত, আপনার নিজের আত্মীয় পরিজন যারা দূরে আছেন, এমনকি সন্তান সন্ততি, তারাও আপনার কাছে অচ্ছুত। যখন আমরা জানি যে আমি পথে বেরোলে বা আমি অসতর্ক হলে আমার একটা এমন অসুখ হবে যে অসুখটার চিকিৎসা নেই, যে অসুখটাকেও চিকিৎসা করতে দেবেও না, এবং কিছু কিছু রাজনৈতিক ধামাধরা ব্যক্তি তারা কি করছে, তারা নিজেদের স্বার্থে অন্য মানুষের স্বার্থ সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়েছে। আজকে রাতের অনুষ্ঠানে সেরকম একজনকে আমরা পাবো, তার সঙ্গে কথা বলবো, জানবেন আপনারা কি চলছে বাইরে। এইরকম একটা সময় আমার মনে হলো দ্রুত গতির এই প্রাণীটি, যে প্রাণীটি সম্পর্কে প্রচুর প্রচুর তথ্য রয়েছে, কিন্তু সেই তথ্যগুলো আমরা এতদিন খেয়াল করিনি, তখন মনে হলো এই প্রাণীটিকে আমাদের দরকার, এর সম্পর্কে একটু জানা দরকার।
তাতে বহু কিছু উঠে আসবে, এমন কিছু যে তথ্যগুলো আজকের দিনে আপনার মনে হতেই পারে যে তাই তো, সত্যিই তো, জানতাম না তো। আচ্ছা চলুন আমরা একটু ফিরে যাই একদম আজ থেকে 11,000 বছর আগে। 11,000 বছর আগে দেখা যাচ্ছে, 11,000 না, তার একটু বেশি, ঠিক সময়টা কত সেটা বোঝা একটু মুশকিল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম তত্ত্ব দিচ্ছেন। দেখা যাচ্ছে 11,000 বছর আগে আজকের যেটা আফ্রিকা, সেখানে একটা বিশাল পরিমাণে উল্কাপতন ঘটেছিল। তার ফলে নাকি সমস্ত ঘোড়া সহ অনেক বড় বড় প্রাণী তারা অবলুপ্ত হয়ে যায়। আচ্ছা আরেকটু পিছিয়ে যাওয়া যাক, ইতিহাসটা আরেকটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত গোটা বিশ্বের প্রাচীনতম ঘোড়ার যে ডিএনএ সংগ্রহ করা গেছে, তাতে মোটামুটি দেখা যাচ্ছে আজকের যে ক্যানাডা, সেখানে মানে ক্যানাডার অরল্যান্ডোতে 2013 সালে পাওয়া গেল ডিএনএ বা দেহাবশেষ, এবং তার বয়স 7.8 লক্ষ থেকে 5.6 লক্ষ বছর, মানে 7,80,000 বছর আগে, সেখান থেকে 5,60,000 বছর আগে পর্যন্ত এই ঘোড়াদের ডিএনএ পাওয়া গেল কানাডায়, সব থেকে পুরনো। তারপরে এই এত বছর মানে লক্ষ লক্ষ বছরের পরে আবার চলে আসতে হলো ওই বললাম 11,000 বছর বা 12,000 বছর আগে। আবার দেখা যাচ্ছে 42,000 বছর আগে বা 5,200 বছর আগে বা 16,000 বছর আগে, 17,000 বছর আগে ঘোড়ার ডিএনএ বিশ্বের বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে ঘোড়ার ডিএনএ পাওয়া যাচ্ছে, এই ঘোড়া কিন্তু অদ্ভুত। এই ঘোড়া মানুষ পালন করতে শেখেনি, তখনও প্রশ্নই ওঠে না, কারণ মানুষ তখনও পর্যন্ত সেভাবে আসেইনি। মানে 42,000 বছর আগে বা ধরুন 5,000 বছর আগে অবশ্যই মানুষ ছিল, কিন্তু এই ঘোড়াদের তারা ব্যবহার করতে পারতো কিনা সেটা কিন্তু সন্দেহের একটা ব্যাপার। তাহলে চলে যাই আরও একবার ইউরেশিয়ান স্টেপ। ইউরেশিয়ান স্টেপ মানে যে স্টেপ অঞ্চল, যেখানে এখনো পর্যন্ত বুনো ঘোড়াদের প্রতিপালন করে রাখা হয়েছে, সেখানে মোটামুটি 5,500 বছর আগে পাচ্ছি ঘোড়াদের দেহাবশেষ। এখন জায়গাটার নাম কি? কাজাখস্তান, মানে মধ্য এশিয়া। ইউরেশিয়ান স্টেপ কিন্তু ওই পুরো এলাকাটা জুড়ে, এবং সেখানে প্রাচীন সভ্যতার বহু কিছু পাওয়া গেছে, এখনো যাচ্ছে। তাহলে মোটামুটি দেখুন, দেখা যাচ্ছে যে সাউথ আমেরিকাতে 5.5 লক্ষ বছর আগে ঘোড়ারা থাকতো। আবার নর্থ আমেরিকাতে ওই যে বললাম 12,000 বছর আগে, আফ্রিকা বলেছিলাম, ভুল বলেছিলাম, ওটা হচ্ছে উত্তর আমেরিকাতে 12,000 বছর আগে, প্রায় মোটামুটি 11,600 11,500 বছর আগে একটা বিশাল উল্কাপতন ঘটেছিল, এবং সেই উল্কাপতনের ফলে সমস্ত ঘোড়া নাকি বিলুপ্ত হয়ে গেছিল। ঘোড়া সহ অনেক বড় বড় প্রজাতির প্রাণীও বিলুপ্ত হয়ে গেছিল। তবে আশ্চর্য ব্যাপার দেখুন, আবার চলে যাই আলাস্কায়, সেখানে 10,500 বছর আগে দেখা যাচ্ছে ঘোড়ার কঙ্কাল বা ঘোড়ার জীবাশ্ম, এবং তার পাশাপাশি ঘোড়ার ডিএনএ। আবার দেখুন মাত্র 3,500 বছর আগেও তাদের অস্তিত্ব এলাকায় ছিল আলাস্কাতে। আর মাত্র 2,500 বছর আগে মানুষের সঙ্গে তাদের ঘোড়াদের সহাবস্থানের বা মানুষ ঘোড়া পালন করছে, তার উদাহরণ আমরা পাচ্ছি আলাস্কাতে। ফলে একটা প্রশ্ন থেকে গেল যে উল্কার দ্বারা সমস্ত ঘোড়া বিলুপ্ত হয়ে গেল? না, নিশ্চয়ই হয়নি। বলে আবার 2,500 বছর আগে, 2,300 বছর আগে আলাস্কাতে, বা 3,700 বছর আগে আলাস্কাতে কি করে ঘোড়া পাওয়া যাচ্ছে যারা মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তাহলে একটা প্রশ্ন উঠছে, বিজ্ঞানীরা বলছেন যে ঠিকমতো খাবার দাবার না পাওয়া এবং আবহাওয়ার ভয়ঙ্কর পরিবর্তনের জন্য তারা বিলুপ্ত হয়ে যায়। স্টেপ অঞ্চলের ঘোড়াগুলো কিন্তু ছবি দেখেছেন কি, তাদের বিরাট বড় বড় কেশর থাকে, চুল থাকে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করার জন্য প্রকৃতি তাদেরকে সেভাবেই তৈরি করে দিতেন। যেরকম চমড়ি গাই, তার শরীরে প্রচুর লোম থাকে, ভেড়া, তার শরীরে প্রচুর লোম থাকে, কিংবা ধরুন গরিলা, বা আমরা যা অ্যাবোমিনেবল স্নোম্যানের কথা জানি, ইয়েতির কথা জানি, তাদেরও অনেকে প্রচুর লোম থাকে শরীরে।
হ্যাঁ ধ্রুব, কারণটা হচ্ছে ওই যে বললাম আজকে ব্যাড হেয়ার ডে। ব্যাড হেয়ার ডে হলে কিছু করার নেই, চুলটা ঢাকতে হয়, তো ঢেকে নিয়েছি, কি করব। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা যখন বিজ্ঞানীরা যখন খুঁজতে শুরু করলেন যে এখনকার যে গৃহপালিত ঘোড়া, সেই ঘোড়ার এই রকম পরিস্থিতি হওয়ার কারণটা কি, কারণটা কি, দেখা গেল এই যত ঘোড়ার ডিএনএ পাওয়া যাচ্ছে, গৃহপালিত ঘোড়া বা মানুষের পোষ মানা ঘোড়া, তাদের প্রত্যেকের পিতৃপুরুষ মাত্র কয়েকটি পুরুষ ঘোড়া, বাকিরা নয়। কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। তাহলে কেন হলো? কারণ মানুষ এই সমস্যাটির জন্ম দিল। এবারে চেষ্টা করুন বোঝার যে কি করে মানুষ এই সমস্যার জন্ম দিল। ব্যাপারটা একটু বোঝা যাক। ইন্টারেস্টিং পয়েন্টটা কোথায়? পয়েন্টটা ওইখানে যে মানুষ যখন থেকে ঘোড়া পুষেছে, বুঝতে পেরেছে যে ঘোড়াকে দিয়ে সে ঘোড়ার পিঠে চড়তে পারবে, ঘোড়াকে দিয়ে কৃষিকাজে সাহায্য করা যাবে, ঘোড়াকে কেনাবেচা করা যাবে, এবং ঘোড়া দিয়ে সে যুদ্ধ করতে পারবে, সর্বোপরি সে ঘোড়ার মাংস খেতে পারবে। এখনো পর্যন্ত কিন্তু ইউরোপের বেশ কয়েকটা দেশে ঘোড়ার মাংস রীতিমতো জনপ্রিয় একটা খাদ্য। ঘোড়ার মাংস, এ প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। পর্তুগালে গেছিলাম। পর্তুগালের লিসাবোয়া থেকে খানিকটা দূরে একটা গ্রামে, আমাদের গ্রামের থেকেও তাদের খারাপ অবস্থা। সেই গ্রামটির নাম এখন আমার ভালো করে মনে নেই, কিন্তু সেই গ্রামটিতে আমি কয়েকদিন বাস করেছিলাম। বাস করতে গিয়ে অভিজ্ঞতাটা কী হলো, যেদিন গেলাম সেদিন তো ঠিক আছে, সন্ধ্যাবেলায় পৌঁছলাম। পুরনো আমলের একটা প্রাচীনকালের বাড়ি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার সঙ্গী যে ছিল সে আমাকে বললো যে তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি, বাথরুম কিন্তু আমাদের নেই। আমি প্রশ্ন করলাম মানে বাথরুম নেই? ঘটনাটা কত সালের কথা বলি। তাদের বাড়িতে কিন্তু ঘোড়া ছিল, খামার ছিল, সব ছিল, কিন্তু বাথরুম তাদের নেই। আমি জিজ্ঞেস করলাম বাথরুম নেই মানে কি? আধুনিক মানুষ, আমি ভাবতেই পারছি না। এবং সে মেয়েটি থাকে জার্মানিতে। সে বলছে না আমাদের এখানে বাথরুম নেই, আর এখানে নিয়মটা হচ্ছে, আমি তোমাকে আগে বলিনি, বললে তুমি হয়তো আসতে না, তা তোমাকে ওই মানে ঠিক এরকম আমাদের দেশে যেরকম এককালে পগারের ব্যবস্থা ছিল, ঠিক সেরকম ব্যবস্থা। তা আমি তো খানিকটা হতবুদ্ধি হয়ে গেলাম, একটু অসুবিধে হলো। কিন্তু দেখলাম যে আমি কয়েকদিনের জন্য এসেছি, আমাকে থাকতে হবে, আমি মানিয়ে নিলাম। মানিয়ে নিতে গিয়ে বুঝলাম যে এদের যে পর্তুগালের লিসাবোয়া রাজধানী শহর থেকে বোধহয় 170 কিলোমিটার পশ্চিম দিকে গ্রামটা, এমন কিছু দূর নয় রাজধানী থেকে। মানে ধরুন কলকাতা থেকে রানীগঞ্জ বা আসানসোল বোধহয় আরেকটু বেশি দূরে হবে। বর্ধমান হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে, তার থেকে আরও 70 কিলোমিটার ধরুন আপনি, দুর্গাপুর ধরুন বা আরেকটু এগিয়ে ধরুন। সেখানে কি লোকজনের বাথরুম নেই? গ্রামেগঞ্জে কি নেই? আছে। আমি ঘটনাটা বলছি আপনাদের 2004 সালের কথা। 16 বছর পরে এখন সেই গ্রামটার কি অবস্থা আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, গ্রামের মানুষজন আমি যা মিশেছিলাম, তাদের দেখেছিলাম, তারা কিন্তু সেই ভিক্টোরিয়ান যুগেই বসবাস করে। অর্থাৎ ঘরের সঙ্গে লাগানো বাথরুম নৈব চ। তাহলে প্রশ্ন করুন মেয়েরা কি করে? না, মেয়েরাও সেভাবেই বাথরুম ব্যবহার করে, এবং তাদের পোষা ঘোড়া রয়েছে। ঘোড়ার ম্যানুভারটা তাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদের কৃষিকাজে ঘোড়ার যে বিষ্ঠা, সেটাকে তারা ব্যবহার করে। এবং ঘোড়া ছাড়া তারা ভাবতে পারে না। গ্রামের ভেতরে গাড়ি আছে কয়েকটি মাত্র, তারা ঘোড়ায় চড়েই ঘুরে বেড়ায়, ঘোড়ায় টানা গাড়িতেই গ্রামের মধ্যে লোকে ঘুরে বেড়ায়। আশ্চর্য ব্যাপার, ঘোড়ার সঙ্গে তাদের সহাবস্থানটা। এই যে ঘোড়ারা যারা মানুষের সঙ্গে এতটা মিলেমিশে গেল, তারা তো এককালে বন্য ছিল। তাহলে চলুন আবার ফিরে যাই যে কিভাবে আধুনিক সময় মানুষ যখন বুঝতে পারলো তার কৃষিকার্যে ঘোড়া লাগবে, মাংস খেতে ঘোড়া লাগবে, তার চড়ে বেড়াতে ঘোড়া লাগবে, তার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘোড়া লাগবে, তাহলে ঘোড়াকে সে গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে ঘোড়ার প্রজননের ব্যাপারটাকে সে বোঝার চেষ্টা করলো। এইবারে আসুন ঘোড়ার জাত। ঘোড়ার ব্যাপারে পেডিগ্রি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা সবাই জানি সব থেকে তেজস্বী ঘোড়া কোথাকার? আরবের।
এবার একটা ইতিহাসের গল্প বলি আপনাদের, আপনারা অনেকেই জানেন, তবু বলি যে হো নীলে ঘোড়াকে আসোয়ার, হো নীলে ঘোড়ে কা আসোয়ার, কার প্রসঙ্গে বলা হয়েছিল? দেখি তো কে কি বলছেন, একটু জলে চুমুক দিতে দিতে। আচ্ছা, চিহ্ন পাচ্ছি না, চিহ্ন দরকার। তো ঘটনা হচ্ছে, আজকে ব্যাড হেয়ার ডে মোনালিসা, আজকে ব্যাড হেয়ার ডে, কিছু করার নেই, একদিন ব্যাড হেয়ার ডে হয়, তখন এরকম করতেই হয়, উপায় থাকে না। এটা সবাই জানেন, এখানে আমাদের পরিবারের সবাই জানেন, আপনি তো জানেনই। আচ্ছা বলুন তো, হো নীলে ঘোড়ে কা আসোয়ার, কাকে এরম ভাবে ডাকা হয়েছিল? নীল রঙের ঘোড়া কি হয়? রানা প্রতাপ, কৃষ্ণেন্দু লিখেছে, একদম ঠিক। কোন পরিস্থিতি? হলদিঘাটের যুদ্ধ। রানা প্রতাপ একটা বিরাট বড় খাই, পাহাড়ের ওপরে একটা বিরাট বড় খাই, সে খাইটা তিনি তার ঘোড়া এক লাফে পেরিয়ে চলে গেল, পেরিয়ে এপারে এসে সে ঘোড়াটি দেহ রাখলো। রানা প্রতাপকে মারতে পারল না শত্রু। এই যে বিখ্যাত ইতিহাসের গল্পটি, এই বিখ্যাত ইতিহাসের গল্পটি আমরা সবাই জানি। কেন জানি? বীরত্বের উদাহরণ হিসেবে। এই চৈতক, রানা প্রতাপের ঘোড়া, কিংবা ধরুন উচ্চৈশ্রবা, ইন্দ্রের যে ঘোড়া, কিংবা ধরুন আপনাদের নিয়ে যাই চলুন মোটামুটি ষোড়শ শতাব্দে আমরা দেখতে পাচ্ছি যখন বাহমনি রাজ্য চলছে আপনার দক্ষিণ ভারতে, তখন তুঙ্গভদ্রার এদিকটাতে একটি হিন্দু রাজ্য ছিল, হুক্ক বুক্ক কুমার কম্পন বিজয় রায়, দেবরায়দের রাজ্য। যে রাজ্যটির কথা আমরা খুব ভালো করে জানি। কোথায়, কিভাবে জানি? না, বিজয়নগরম, এখন যেটা বিজয়নগর বা এখন যেটা হায়দ্রাবাদ নয়, বিজয়নগর। এই বিজয়নগর এলাকায় ছিল তাদের সাম্রাজ্য। তুঙ্গভদ্রা পেরিয়ে এপারে বাহমণিদের তারা আসতে দেয়নি। সেই সময় দেখা যাচ্ছে একটি যুদ্ধের কথা। কলিঙ্গের রাজা গজপতি ভানুদেব তিনি স্থির করলেন তিনি দিগ্বিজয় বেরোবেন, যুদ্ধে যাবেন। তো যুদ্ধে যাওয়ার সময় তার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, তখন রাজ্যের যেখানে যত বণিকরা এসেছিল, সে বণিকদের মধ্যে আরবি বণিকরা এসেছে। তারা প্রতি বছর একটা সময় আসে, তেজস্বী ঘোড়া নিয়ে আসে, এবং সোনা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তারা বিক্রি করে না। তারা স্বর্ণপ্রসূ দেশ নয়। আবার মনে করিয়ে দিই, তারা সোনার জন্য কি করে? এই ঘোড়া তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, এবং কিনে নিয়ে যায় শুধু তাই নয়, এরা ঘোড়া বিক্রি করে এবং সোনার বিনিময়ে বিক্রি করে। এক একটি ঘোড়ার দাম তখনকার হিসেবে 10 স্বর্ণ দিনার। তো রাজার লোক সেখানে গেল। যখন গেল রাজার লোক, দৃশ্যটি দেখুন, তখন তারা বিকেল হয়ে এসছে, তখন তারা পশ্চিম দিকে মুখ করে মাটিতে একটা বস্ত্রখণ্ড পেতে তাদের অদ্ভুত পুজো করছে। কি করছে? তারা নামাজ পড়ছে। তো রাজার লোক গিয়ে বললো যে, তোমরা আমাদের যুদ্ধ সামনে। তো রাজা বলেছেন, যত ঘোড়া তোমাদের আছে, আপনাদের আগরে কতগুলো ঘোড়া আছে? অসংখ্য তেজস্বী রণঅশ্ব, প্রতিটি তেজস্বী রণঅশ্ব। তো এর মধ্যে খারাপ কতগুলো আছে? বলছে যে, আমরা খারাপ ঘোড়া আনি না, খারাপ ঘোড়া আনলে আমাদের ব্যবসা চলে না, আমরা সেরা ঘোড়াকেই নিয়ে আসি। দাম সাদা যেগুলি আছে সেগুলি রাজার বাহন, সেগুলির দাম হচ্ছে 15 স্বর্ণ দিনার। আর যেগুলি অন্য রঙের আছে, পাটল বর্ণ, কালো, অন্যান্য বর্ণের ঘোড়া, সেগুলি 10 স্বর্ণ দিনার। এত দাম? তারা গিয়ে রাজাকে খবর দিল। রাজা বললেন, এত দাম? আমার রাজ্যে এসে ব্যবসা করবে, আমাকে এত দাম দিয়ে ঘোড়া কিনতে হবে? সব কেনে নাও, সব কেনে নাও। সমস্ত ঘোড়াগুলি কেড়ে নিয়ে নেওয়া হলো। ওদের যে দলপতি ছিলেন, তিনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন। অন্যরা বাধা দিতে গেল, তিনি বললেন, না, বাধা দিও না, সৈন্যবাহিনী এসেছে, আমাদের কিচ্ছু করার নেই। তারা চুপ করে সহ্য করলো। ঘোড়াগুলি কেড়ে নিয়ে নেওয়া হলো। শরদিন্দু লিখছেন যে, রাজা ভাবলেন, বিনা পয়সায় ঘোড়া পেলাম, আমার সৈন্যদের সুবিধা হয়ে গেল। এর ফলে যে কি মারাত্মক ফল পরবর্তীকালে ফলেছিল, সেটা আমরা ইতিহাস থেকে জানি। ইতিহাস তার উদাহরণ রেখেছে। এরাই যখন পরে এসেছে, তখন এসে আক্রমণ করে, লুণ্ঠন করে নৃশংসতা দেখিয়েছে, কিন্তু এরা সহ্য করেছে। এইবার আরবি অশ্বের প্রসঙ্গে আসি। সব থেকে তেজস্বী ঘোড়া, যুদ্ধের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। আর একটা ব্রিড বলি আপনাদের,
ওয়েলার ব্রিডের কথা শুনেছেন? কখনো মাউন্ট পুলিশ দেখেছেন? মাউন্ট পুলিশ দেখে থাকলে আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে তারা বিশাল উঁচু উঁচু ঘোড়ায় চড়ে। আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছিল জার্মানিতে একবার। আমি ঘোড়ায় চড়তে পারি, মোটামুটি চড়তে পারি, তো সে ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম, সেটা অন্য কোনো সময় বলা যাবে। রেমশাইড বলে একটা জায়গাতে বৃষ্টির মধ্যে সে ঘোড়া কিছুতেই খাদের ধার ছাড়া হাঁটবে না, চলবে না। তাকে আমি যত চেষ্টা করছি ডান দিকে ঘোরাতে, সে কেবল খাদের ধার দিয়ে হাঁটবে। আর ঘোড়ার চাল আপনারা জানেন, ঘোড়া কিন্তু দুলকি চালে আড়াই কদমে চলে, মানে ঘোড়া কখনো সোজা চলে না, একটু বেঁকে চলে। তাই ঘোড়ার যে আরোহী, যেমন ধরুন শিবাজিকে বলা হতো তার সম্পর্কে তার শরীরের ঊর্ধ্বভাগটা অসম্ভব শক্তিশালী ছিল, মেটেখাটো ছিলেন, কিন্তু তার শরীরের নিচে পা দুটো এরকম বেঁকে গেছিল, কারণ সারা জীবনটা তার প্রায় ঘোড়ার পিঠে কেটেছে। পা দুটো এরকম বেঁকে গেছিল, এবং তাকে বলা হতো পার্বত্য যুদ্ধে শিবাজির গেরিলা বাহিনীর সমকক্ষ কেউ ছিল না। আওরঙ্গজেব হাজার চেষ্টা করেও তাকে দমন করতে পারেননি। কাহিনীগুলো আমরা জানি। তো ঘোড়ার সঙ্গে মানুষের এই সখ্যতা, এটা আজকের নয়। আমরা দেখতে পাচ্ছি মহাভারতে ঘোড়ার কথা, আমরা পাচ্ছি রামায়ণে ঘোড়ার কথা, আমরা সর্বত্র পাচ্ছি দেখতে এদেরকে। এবং দেখতে পাচ্ছি এটাও যে মানুষ কি করছে, মানুষ ক্রমশ যত বুঝতে পারছে যে ঘোড়াকে ছাড়া তার চলবে না, তত সে চেষ্টা করছে ঘোড়াকে নিয়ে বাণিজ্যটা কি করে করা যায়। অতএব সে ঘোড়ার জিনে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। কিভাবে ঘটিয়ে দিচ্ছে না, অনেক বেশি পরিমাণে প্রোটিনের মিউটেশন ঘটাচ্ছে, এবং প্রোটিনের মিউটেশন ঘটিয়ে একটা ঘোড়ার ব্রিডকে তারা কন্টিনিউ করছে। কিন্তু অন্যান্য যে ঘোড়ার ব্রিড, যে বিভিন্ন রকমের ব্রিড, আমাদের মানুষের মধ্যে যেরকম নানান রকম মানুষ আছে, যদি শুধুমাত্র একটি প্রজাতিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, অন্যান্য প্রজাতির মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে না চাই, তাহলে আমরা কি করব? আজকে চীন যে সংকল্পটা নিয়েছে, যে পরিকল্পনাটা নিয়েছে, যে হান চাইনিজরা তারাই থাকবে এবং তাদের জিনটাই থাকবে, এবং পৃথিবীর সর্বত্র তারা এই জন্যই সাম্রাজ্যবাদ ছড়ানোর চেষ্টা করছে। দেখুন মিলছে কিভাবে। কেন ঘোড়ার মিউটেশন, কেন ঘোড়ার জিন নিয়ে আজকে কথা বলতে শুরু করলাম, লিঙ্কটা কোথায়, আপনাকে সেইটা বুঝতে হবে। হিটলার কি চেয়েছিলেন? হিটলারের উদ্দেশ্যটা কি ছিল? যে জার্মানরা, তাদের মধ্যে যারা আর্য তারাই থাকবে। এমনকি বার্লিনের রাস্তায় দাঁড় করিয়ে রোজা লুক্সেমবার্গ স্ট্রাসে, যে রাস্তাটাকে বলা হয়, জার্মানির প্রধান যে জার্মান বুন্দেস্তাগ, তার কাছাকাছি একটা মস্ত চওড়া রাস্তা, সেখানে রাস্তায় দাঁড় করিয়ে হাজারে হাজারে বিকলাঙ্গ আর সমকামীদের সমস্ত দাঁড় করিয়ে একের পর এক শিলাবৃষ্টির মতো গুলি করে তাদের হত্যা করা হয়েছিল। রোজা লুক্সেমবার্গ আপত্তি করেছিলেন বলে তাকেও হত্যা করা হয়েছিল। রাস্তাটার নামই হয়েছে রোজা লুক্সেমবার্গ স্ট্রাসে মানে স্ট্রিট। যারা গেছেন বার্লিন বা যারা এই সম্পর্কে জানেন, রোজা লুক্সেমবার্গ সম্পর্কে, তারা সকলেই খবরটা রাখেন, তাকে নিয়ে প্রচুর ছবি হয়েছে। তাহলে হিটলারের উদ্দেশ্য কি ছিল? হিউম্যান রেস, তার ব্রিডিং বাহিনী ছিল। তাদের উদ্দেশ্য কি ছিল? হাই স্কুল থেকে অল্প বয়সী মেয়েদের ঋতু শুরু হয়েছে, যাদের যেসব মেয়ে, তাদেরকে তুলে নিয়ে আসা, নিয়ে এসে ব্রিডিং বাহিনীর ওই ছেলেদের কাজ ছিল হচ্ছে এদের গর্ভের সন্তান উৎপাদন করা। এবং হিটলারের যে ব্লু প্রিন্ট, তাতে দেখা গেছে যে সমস্ত রকম অন্য ব্রিডের মানুষদের থাকতে দেব না, শুধু এরাই থাকবে পৃথিবীতে, আমরাই সেরা মানুষ। দ্যাট ওয়াজ হিজ প্ল্যান। আজকে যে একই পরিকল্পনা নিয়েছে চীন। এবারে মানুষ ঘোড়াকে কিভাবে বদলেছে আসবো সে আলোচনায়, তার আগে একটু ইতিহাসটা বলে দিই। আপনারা কি জানেন হিটলারের নীল নকশার মধ্যে কত দূর পর্যন্ত ছিল? আগ্রার ধারে, যমুনার ধারে আগ্রাতে কোথায় কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প হবে, ভারতীয়দের নিয়ে কি কি করা হবে, তার সম্পূর্ণ ছক তার ছিল। সেই ছকটা বলবৎ হতো যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে জিতত। ঠিক একই রকমভাবে আজকের দিনের হিটলারের পরিকল্পনাটাও তাই। উইঘুর মুসলিমদের ঘরে ঘরে যে কারণে সে হান চাইনিজ যোদ্ধাদের ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের বলে দিচ্ছে, তাদের পুরুষদের ক্যাম্পে আটকে রাখছে, আর নারীদের গর্ভবতী করছে কারা? হান চাইনিজরা। অর্থাৎ তাদের গর্ভে যেসব সন্তান জন্মাবে তারা সব হান চাইনিজ হবে। আজকের দিনেও সেই কাজটা করছে। তার পরিকল্পনা কি?
বাংলাদেশের কোথায় কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প হবে, ভারতের কোথায় কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প হবে, কাদের দিয়ে অর্গান হারভেস্টিং হবে, সমস্ত নীল নকশা তার তৈরি করা হয়ে গেছে। এবারে আসুন কিভাবে এটা করা যায়, ঘোড়ার ক্ষেত্রে কিভাবে মানুষ এটা করেছে, তুরক তত্ত্বটা কি করে মানুষের সঙ্গে মিলে যাচ্ছে, সেই প্রসঙ্গটাতে এবার আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক শুভদীপ, ওটা জানি, কিন্তু ওটা এখানে আসছে না, কোনো একদিন বলা যাবে। ঠিক বলেছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেরকম একটা গল্পই আছে। দীপান্বিদা কি বলছেন, রাজার মেজাজ বলে কথা। আচ্ছা এবারে আসুন, তাহলে পশুপালকরা, মানুষের দুটি পেশা ছিল, একটি হচ্ছে পশুপালন, আরেকটি হচ্ছে কৃষিকাজ। পশুপালকরা দেখতে পেলেন কয়েকটি বৈশিষ্ট্য ঘোড়ার রয়েছে। সেগুলো কি? ঘোড়ার চলন, ঘোড়ার রং, ঘোড়ার কষ্ট সহিষ্ণুতা, ঘোড়ার চারিত্রিক স্থিরতা আর দৃঢ়তা। মানে প্রভুর প্রতি সে কতটা প্রভুর সঙ্গে গ্রহণযোগ্য অথবা নয়। সব থেকে দরকারি কোনটা? ঘোড়ার চলন। এমনি সাধারণভাবে হাঁটতে পারে, সেই ঘোড়া দিয়ে কি হবে? মাল বহন কাজে লাগানো যাবে, কৃষিকাজে লাগানো যাবে। হঠাৎ করে স্পিডটা তুলে বেশ অনেকক্ষণ ধরে জোরে দৌড়তে পারবে, সেটার জন্য কি দরকার? সেটার গতিবেগটা বাড়ানোর জন্য কি জিন দরকার? মায়োস্ট্যাটিন জিন। তবে তার মধ্যে কাজ করে আর কি? TLLA। এবং ঘোড়ার বেগে, সমান বেগে দৌড়ানোর ক্ষেত্রে আর একটা জিন কাজ করে, সেটার নাম CLLA। প্রাচীনকালের পশুপালকরা তো আর এসব জানতো না, কিন্তু তারা এইটা বুঝেছিল যে হাইব্রিড করলে, অর্থাৎ কিনা যে ঘোড়া জোরে দৌড়চ্ছে সেই পুরুষ ঘোড়ার সঙ্গে যদি এমন কোনো একটা মাদি ঘোড়াকে মানে সম্পর্ক করানো যায়, তাহলে তাদের যে সন্তানটা হবে, তাহলে এদের পরপর জেনারেশন আফটার জেনারেশন এদের কিন্তু জোরে দৌড়ানোর বাচ্চা জন্মাবে। যে মাদি ঘোড়া জোরে দৌড়চ্ছে, পুরুষ ঘোড়া জোরে দৌড়চ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রোটিন জিনটাকে ব্যবহার করছে, না জেনেই করছে। কিন্তু পরবর্তীকালে ঘোড়ার যখন যে জেনম স্টাডি করা হচ্ছে, তখন এটা দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য স্ট্রাকচার। আমি যদি আজকে আপনাদের বলি পরিষ্কারভাবে যে দিস ইজ দ্য স্ট্রাকচার, যা হিটলার নিয়েছিল প্রাচীন পশুপালকদের কাছ থেকে, যা আজকে শি জিনপিং গ্রহণ করেছে প্রাচীন পশুপালকদের কাছ থেকে, কারণ চীন এ ব্যাপারে এগিয়ে আছে। উদাহরণটা বলি কেন এগিয়ে আছে। ওই যে স্টেপ অঞ্চলের কথা বললাম, স্টেপ অঞ্চলের বুনো ঘোড়াগুলোকে মানুষ পোষ মানিয়ে তাদের শেষ করে দিয়েছিল। একটা সময় তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, 12টা না কটা পড়েছিল। জানেন কি? ওই স্টেপ অঞ্চলের ঘোড়াগুলোকে, বুনো ঘোড়াগুলোকে কারা বাঁচিয়ে রাখলো? মঙ্গোলিয়াতে আর চীনের একটা একদম সীমান্ত এলাকাতে এই ঘোড়াগুলো কয়েকটা ছিল। এদেরকে আজ থেকে প্রায় 34 বছর আগে এদেরকে বন্দোবস্ত করে, এদের থাকার উপযুক্ত জায়গা তৈরি করে, এদেরকে প্রজননের মাধ্যমে এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে 1200-র কিছু বেশি। কাজটা কে করেছে? গবেষণাটা কারা করেছে? চীন করেছে। আমি যদি আপনাদের বলি উদ্দেশ্যটা কি ছিল? একটা পরীক্ষা করা, পরীক্ষামূলকভাবে ব্যাপারটা বোঝা যে কোন অঞ্চলের ঘোড়াকে কিভাবে মানুষ জিনগত পরিবর্তন ঘটিয়ে কাজে লাগিয়েছে। তাহলে স্টেপ অঞ্চলে এখন যে 1200-র কাছাকাছি ঘোড়া রয়েছে বা তার একটু বেশি রয়েছে, সঠিক সংখ্যা বলতে পারবো না, কারণ আমি তো সেখানে যাইনি। যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছি তার উপরে কথা বলছি। সেখানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে বন্য ঘোড়াগুলোকে তারা ব্যবস্থা করে বাঁচিয়ে রেখেছে, কারণ জিন স্টাডি করার জন্য। কেন জিন স্টাডি করছে? কেনই বা হিমলার নামের ওই লোকটি, ভয়ানক নৃশংস লোকটি, সে একটা কাঁচের ঘর তৈরি করেছিল, পেল্লাই কাঁচের ঘর। কাঁচের ঘরটার ওপর থেকে ওপেক বন্দোবস্ত করা ছিল, মানে ওপরে বসে বসে সে দেখত, আর নিচে কয়েক জোড়া নারী পুরুষকে ছেড়ে দেওয়া হতো, ইহুদি নারী পুরুষকে। এই নারী পুরুষদের ছেড়ে দেওয়ার পরে ঘরটাতে কৃত্রিমভাবে তাপমাত্রা কমানো হতো, ধীরে ধীরে কমানো হতো।
সে নোট করতো খাতায়, তখন তো কম্পিউটার ছিল না, নোট করতো কত ডিগ্রি টেম্পারেচারে মানুষ কিভাবে কিভাবে কি প্রতিক্রিয়া দেখায়। নোট করতে করতে সে দেখতো যখন টেম্পারেচারটা কমছে 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 কমতে কমতে মাইনাস থেকে আরও নামছে নামছে নামতে 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 -10, -15, -20। যারা মাইনাস টেম্পারেচারে থেকেছেন তারা জানেন শ্বাসের কষ্ট শুরু হয়, একটা সময় আসে হাত পা অসাড় হয়ে যায়, মস্তিষ্ক কাজ করে না। তখন তারা উত্তাপ খোঁজার জন্য নারী পুরুষ পরস্পরের সঙ্গে যৌন মিলনের করে চেষ্টা করতো বেঁচে থাকার। মানুষ বেঁচে থাকতে চেষ্টা করে, কতটা টেম্পারেচার সহ্য করতে পারে, কখন গিয়ে হার্টটা ব্লক হয়, কতক্ষণ সময় লাগে। এই পুরো জিনিসটা হিমলার নামের ওই লোকটি ওখানে বসে বসে ওপরে বসে বসে চুপচাপ বসে বসে তার কাজ ছিল প্রতিদিন এই পরীক্ষাটা করা। এবার আপনি বলুন তো, নৃশংসতা কে কার সঙ্গে করে? মানুষ মানুষের সঙ্গে করে। এবং তাকে বলা হয়েছে, সে বলতো এটা তো বৈজ্ঞানিক কাজ, আমি তো বৈজ্ঞানিক একটা পরীক্ষা করছি। এরা আমার গিনিপিগ, কারণ স্বাভাবিক, এদের বাঁচার কোনো অধিকার নেই। এরা বেঁচে থাকলেও যায়, না থাকলেও তাই, মরে যাওয়াই ভালো, তার চেয়ে এরা পরীক্ষার কাজে লাগুক আমার। দ্যাট ওয়াজ হিজ আর্গুমেন্ট এগেন্স্ট দ্য ওয়ার্ক। সে যে কাজটা করতো। কাজে শি জিনপিং যখন উইঘুর মুসলিমদের, সেনগং বৌদ্ধদের ওপর তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে তাদেরকে অজ্ঞানটা পর্যন্ত না করে তার লিভার বা কিডনি কেটে নেওয়া হচ্ছে, কিংবা মানব ভ্রূণ যখন খোলা বাজারে মাছের মতো বিক্রি হচ্ছে, মানুষ কিনে কিনে খাচ্ছে, কিংবা মানুষের যৌনাঙ্গ সেগুলোকে কেটে কেটে তারা সেদ্ধ করে বা কাঁচা খাচ্ছে যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য। কেন? উদাহরণটা কি? খোলা বাজার, উহানের যে খোলা বাজার, যেখান থেকে পশু বাজার, যেখান থেকে ছড়ালো এই করোনার নামে ভয়ঙ্কর রোগ সংক্রমণ ছড়ালো, ওয়াইল্ড প্যাঙ্গোলিন থেকে, বাদুর থেকে ওয়াইল্ড প্যাঙ্গোলিন খেতে গিয়ে একজন মানুষের শরীরে প্রথমে ঢুকলো। এটা একটা তত্ত্ব, বৈজ্ঞানিক বলছেন। অন্য তত্ত্বটা হচ্ছে যে ল্যাবরেটরিতে ডেভেলপ করা হয়েছে। লুক মন্টাগিয়ার নামের যে ফরাসি ভাইরোলজিস্ট, তিনি যখন দাবি করলেন যে এটা ল্যাবরেটরিতে ডেভেলপ করা, শুভলক্ষী যে স্পাইকগুলোর কথা বলেন, করোনার যে অ্যাডিশনাল স্পাইকগুলো কোনোদিন ছিল না, করোনা চিরকাল ছিল। এই স্পাইকগুলো অ্যাড করলো কিভাবে? অনেকগুলো তত্ত্ব উঠে আসছে, দেখা যাচ্ছে তার জিনগত পরিবর্তন ঘটানো হচ্ছে। তার আরএনএ, করোনার ডিএনএ ভিত্তিক নয়, আরএনএ ভিত্তিক একটা ভাইরাস, সে আরএনএকে পরিবর্তন ঘটানো হয়েছে এবং তার মিউটেশন ক্যাপাসিটি এত বেশি যে আজও আমরা তোর ওষুধ খুঁজে পাচ্ছি না, আমরা কোনোভাবে কোনো সায়েন্স তৈরি করতে পারছি না, কোনোভাবে তাকে আক্রমণ করতে পারছি না পাল্টা, যাতে তাকে দমানো যায়। WHO প্রধান গাব্রিয়েসুস নামের যে লোকটি স্পষ্ট বলেছিল যে না, এখানে কিছুই হয়নি, এসব কিছু হয়নি, যে চীনের এজেন্ট হয়ে কাজ করেছিল বলে আমরা জানি। পরবর্তীকালে গতকাল সে লোকটি কি বলল? যে এখন আর কোনো উপায় নেই, এখন আমরা পরস্পরকে সাহায্য না করলে বাঁচতে পারবো না, বাঁচার আর কোনো পথ খোলা নেই। কারণ এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে করোনার সামনে আমরা অসহায়। তাহলে কি কাজে লাগানো হলো? মিউটেশন। কিসের মিউটেশন? জিনের মিউটেশন। এবং প্রয়োগ করা হলো কার ওপরে? মানুষের ওপরে। হিমলার যে পরীক্ষা করেছিল, আর আজকে শি জিনপিংয়ের যে পরীক্ষা করছে, চীনের কমিউনিস্ট পার্টি যে পরীক্ষা করছে, দুটোর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। শুধু একটাই পার্থক্য আছে, তখন বিজ্ঞান এতটা এগোয়নি, এখন এতটা এগিয়ে গেছে। তখন আমাদের হাতে এই অস্ত্রটা ছিল না, যেটাকে সাইবার হ্যাকিং বলে, এখন সেটাও আছে। এখন আপনার ফোনটাতে ফোনের যে ক্যামেরাটা, সেই ক্যামেরার থেকে আপনার ব্যক্তিগত ছবি সব কিছু চলে যেতে পারে, চীনের হাতে যেতে পারে, কারণ তার হাতে কোয়ান্টাম কম্পিউটার আছে, 5G আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর দুনিয়ার সব থেকে বেশি পরিমাণে রেয়ার আর্থ মেটেরিয়াল বা REM আছে। যে কোম্পানিগুলো চীনে ব্যবসা করতে গেছিল, তাদের REM এর কোটাটা চীনকে দিয়ে দিতে বাধ্য হয়েছিল তারা। তাহলে ঘোড়ার জিন নিয়ে চর্চা করার প্রয়োজনটা কেন? আজকের পরিস্থিতিটা বোঝার জন্য। চলুন একটু বুঝি এবারে। আপনারা কি এটা জানেন, সত্যি কি জানেন যে ঘোড়ার রং, ধরুন ঘোড়ার রং সাদা হয়, কালো হয়, বাদামি হয়, পাটল বর্ণের হয়, নীল বর্ণের ঘোড়ার কথা কোনোদিন শুনেছেন, কোনোদিন দেখেছেন? আমি দেখিনি। রানা প্রতাপের ঘোড়াটার রং ছিল নীল। কোথা থেকে এলো? তার আগে বা পরে কোনোদিন শুনেছেন কি? আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না।
ভাল লাগছে না কথাগুলো? চিহ্ন একটু দেখতে চাই। রানা প্রতাপের যে নীল ঘোড়া চৈতব, তার আগে কোনোদিন শুনেছিলেন যে নীল ঘোড়া হয়, বা তারপরে কোনোদিন দেখেছেন? দেখেননি। তাহলে এবার বলি, ঘোড়াদের এত রকম রং, যেরকম মানুষের গায়ে পিগমেন্টেশনের উপর নির্ভর করে তার শরীরের রংটা কীরকম হবে। এক একটা মহাদেশে মানুষের শরীরের রং এক এক রকম হয়। যেখানে সূর্যের তাপটা কম, পিগমেন্টেশন কম, সেখানে তত বেশি ফ্যাকাশে হয়। যেখানে যত বেশি পিগমেন্টেশন, সেখানে তত বেশি রংটা বদলায়। আফ্রিকাতে কালো, নীল, বিভিন্ন রকম রং পাওয়া যায়। আবার এশিয়াতে হলুদ রঙের মানুষ আছে, চীন, জাপানে হলুদ রঙের মানুষ আছে, কিন্তু আমরা হচ্ছি বাদামি মানুষ। আবার এদিকে চলে যান, মধ্য এশিয়াতে চলে যান, সেখানে আস্তে আস্তে দেখবেন রংটা বদলাচ্ছে। বদলাতে বদলাতে পারস্যতে চলে যান, সেখানে দেখুন সাদা নয়। ইউরোপিয়ানদের মধ্যে রঙের পার্থক্য আছে। যান, আপনি নরওয়েতে যান, সেখানে দেখবেন মানে ঘাস, চাপা দেওয়া ঘাসের মতো ফ্যাকাশে রং তাদের। আবার আপনি একটুখানি মানে পশ্চিম ইউরোপে চলে আসুন, সেখানে দেখবেন লালচে সাদা। জার্মানদের রং, রোমানদের রং, কিংবা ধরুন আপনার মানে ইটালির লোকজন বা জার্মানির লোকজন, বা এমনকি প্রত্যেকটা দেশ ভেদে আমি লক্ষ্য করে দেখেছি মানুষগুলোর গায়ের রং আলাদা আলাদা, পিগমেন্টেশনের ফরম্যাটটা আলাদা আলাদা, জিনও আলাদা আলাদা। তাই মানুষের এগুলো হয়। কিন্তু যদি বলি আপনাদের যে ঘোড়ার একটাই রং ছিল, সেটা হচ্ছে হালকা বাদামি। হালকা বাদামি ছাড়া অন্য কোনো রঙের ঘোড়া হতো না। আর যদি বলি যে এই যে কায়দাটা জিনের খেলা দিয়ে, অর্থাৎ হাইব্রিড করে ঘোড়াগুলোকে রং বদলানো হলো, তাহলে খবর নিয়ে দেখবেন যে আমি ঠিক বলছি। এবার আরেকটা ব্যাপার দেখুন, ঘোড়ার আরেকটা ব্যাপার হয় যেটা মানুষের হয় না। আমাদের শরীরের একটা জায়গা কালো, একটা জায়গা বাদামি, একটা জায়গা সাদা, এরকম কি হয়? হয় না। কিন্তু ঘোড়ার কিন্তু ছোপ ছোপ হয়, সাদা কালো ছোপ হয়, নানান রকমের মানে মিশ্র রঙের ঘোড়াও হয়। একবারে এক রঙের ঘোড়া আপনি পাবেন না, খুব কমই পাবেন। পুরোপুরি কালো ঘোড়া খুব কঠিন পাওয়া, খুব কঠিন। পাওয়া যায় না এমন নয়, কিন্তু খুব কম। তাহলে এই যে ঘোড়ার রঙের বদলটা, সেটাও কিন্তু ওই জিনের মিউটেশনের জন্যই ঘটছে। এখানে বলা হচ্ছে তার একটা জিন, তার নাম হচ্ছে ASIP, আগাউতি সিগন্যালিং প্রোটিন। এই জিনটাকে ব্যবহার করা মিউটেশনের ফলে সচরাচর কালো রঙের ঘোড়া পাওয়া যাবে। তবে সেটা একটা বিশেষ অঙ্গে বা একটা বিশেষ একটা কোনো এলাকায় সীমাবদ্ধ থাকবে। মানে ধরুন কালো হলো, কিন্তু পুরোটা কালো হলো না, হয়তো দু জায়গায় সাদা ছোপ থাকলো বা বাদামি ছোপ থেকে গেল। সেটাও কিন্তু করা যায় ওই বিভিন্ন রকম নিয়ন্ত্রণ। কিসের নিয়ন্ত্রণ? প্রজননের নিয়ন্ত্রণ। তাহলে হান চাইনিজরা কি করছে? হান চাইনিজের দ্বারা কি হচ্ছে? হিটলারের যে গেস্টাপো, যে ব্রিডিং ফোর্স ছিল, তারা কি করত? ওই প্রজননের নিয়ন্ত্রণটা করে তারা তাদের সুবিধে মতো মানুষ তৈরি করার চেষ্টা করেছিল। ঠিক যেভাবে পশুপালকরা স্টেপ অঞ্চল থেকে শুরু করে আজ থেকে হাজার হাজার বছর আগে ঘোড়ার প্রজননটা নিয়ন্ত্রণ করে কয়েকটি পুরুষ ঘোড়াকে তাদের বাপ হিসেবে রেখেছে। সে কারণে ঘোড়ার এই কটা ব্রিডই আমরা দেখতে পাই। তাই সেগুলো সবই মানুষের হাতে তৈরি করা ব্রিড। ঈশ্বর না করুন, গড ফরবিড, যদি এরকম পরিস্থিতি হয়, আজ থেকে 50 বছর পরে বা 100 বছর পরে পৃথিবীতে শুধুমাত্র একটি প্রজাতির মানুষ দেখা যাবে, বা একটি বিশেষ জিন পৃথিবীতে কার্যকরী থাকবে, বাকিরা আমরা সব মুছে যাব। যে কারণে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে হয় চাইনিজ কমিউনিস্ট পার্টি অথবা একটা মুক্ত পৃথিবী, এর মধ্যে আমাদের বেছে নিতে হবে, হয় স্পার নয় উস্পার। গতকাল আমাদের জগৎ পরিক্রমার খবরে আমি কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে বলেছি এবং ব্যাখ্যা করেছি। এবার আসুন মহাভারতের একটা কাহিনীতে যাই। মনে পড়ছে গালব আর মাধবীর কাহিনী? মনে পড়ছে গালব আর মাধবীর কাহিনী? মনে পড়ছে না। কার মনে পড়ছে? এবার কে লিখছে? শুভদীপ, শুভদীপ কি লিখছ? একবার 300 BC, বুঝতে পারছি না, একটু গুছিয়ে লেখো। হ্যাঁ শুভদীপ, এই তথ্যগুলো কোথাও পাওয়া যাবে না। এবারে আসুন মহাভারতের মালব আর
মাধবী আর গালবের কাহিনীতে যায়, তার সঙ্গে জড়িয়ে আছেন কে? তখন তার সঙ্গে জড়িয়ে আছেন বিশ্বামিত্র মুনি। মাধবী আর গালব তখনকার দিনে সবচেয়ে শক্তিশালী মুনি, তেজস্বী মুনি বিশ্বামিত্রকে ডাকা হলো যজ্ঞের জন্য। তিনি বললেন, ঠিক আছে, আমি যজ্ঞ করব, যজ্ঞের পৌরোহিত্য করব, শর্ত আছে একটা। কি শর্ত? বলে, আমাকে 1000 একটা কান কালো এইরকম ঘোড়া এনে দাও। 1000 একটা কান কালো এরকম ঘোড়া জোগাড় করে দাও, ওইটা হবে আমার দক্ষিণা। ওই ঘোড়াগুলো পেলে আমি তোমাদের যজ্ঞ করে দেবো। আর বিশ্বামিত্র না করলে যজ্ঞ অসম্পূর্ণ থাকবে। 4 জন রাজা, তখনকার দিনের সব থেকে প্রভাবশালী 4 জন রাজা, তারা বেরিয়ে পড়লেন, গোটা পৃথিবী ঢুঁড়ে ফেললেন, পাওয়া গেল না, যজ্ঞও হলো না। কারণ পরিষ্কার বলেছিলেন, একটা কান কালো হতে হবে, অন্য কানের রং যা ইচ্ছে হোক, একটা কান কালো, 1000 ঘোড়া চাই। কেন বলেছিলেন? কারণ তিনি জানতেন, বিশ্বামিত্র, যে এমন কোনো প্রজনন বিদ্যা এখন অবধি আবিষ্কার করতে পারেনি পশুপালকেরা, যাতে এক কান কালো 1000 ঘোড়া জন্ম দিতে পারবে। তাই হয়নি, তাই যজ্ঞও হয়নি। যে এই যে মাধবী আর গালবের কাহিনীতে যে যজ্ঞ তারা করতে চেয়েছিল, সেটা মানুষের হিতে নয়। তাই জন্য যজ্ঞটা তিনি পৌরোহিত্য করতে চাননি বলেই ওই দাবিটা তুলেছিলেন। এটা হচ্ছে মনুষ্যত্বের ফ্যাক্টর, এটা হচ্ছে মনুষ্যত্বের ফ্যাক্টর। কিন্তু সেখান থেকে বুঝতে পারা যায় যে আমার মহাকাব্য কিন্তু আমাকে শেখাচ্ছে, মানুষ হও, অমানুষ হয়েও না, না মানুষ হয়েও না। আমার মহাকাব্য কিন্তু আমাকে শেখাচ্ছে, একজন মুনি যজ্ঞের জন্য আহুত হয়েছেন, তিনি এমন চাইছেন কিছু যেটা অসম্ভব, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। 1000 এক কান কালো ঘোড়া জোগাড় হলো না। কিন্তু ঘোড়াকে বদলাতে শুরু করলো মানুষ, নিজের স্বার্থে বদলাতে শুরু করলো। তাহলে রণঅশ্ব কি হবে? যে একসঙ্গে অনেকক্ষণ ধরে প্রচণ্ড জোরে ছুটতে পারবে। আবার এমন অশ্ব হবে যে বহন করবে মাল, সে ধীরে ধীরে যাবে। আবার এমন অশ্ব হবে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করবে, সে গ্যালপ করে যাবে, মানে দুলকি চালে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের এই ব্যবহারটাই আসল দরকার ছিল। আমার প্রয়োজনে আমি ব্যবহার করব, আমার প্রয়োজনের প্রয়োজনটা নিয়ন্ত্রণ করব। ঘোড়াদেরকে স্বাধীনভাবে করতে দেবো না প্রজনন, তাদের প্রজননটা আমার নিয়ন্ত্রণে থাকবে, কারণ তাকে আমি ব্যবহার করছি। এবার মিলিয়ে নিন তো, আজকের দিনে মিলিয়ে নিন না, একেবারে স্পষ্ট করে মিলিয়ে নিন। আজকের দিনে একই উদ্দেশ্য নিয়ে কি কেউ কেউ কাজ করছে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা তার আগের সময় একই উদ্দেশ্য, একই লক্ষ্য নিয়ে কি কেউ কাজ করেনি? মানব প্রজাতির ওপরে এই হামলাটা চালানোর চেষ্টা করেনি কি? করেছিল। একটা প্রজাতিকে মুছে দেবো আমি, অসংখ্য প্রজাতিকে মুছে দেওয়া হয়েছে। এবারে ঘোড়ার আরো অনেক কাহিনী রয়েছে, অনেক কাহিনী রয়েছে। চলুন আপনাদের নিয়ে যাই অসিরীয় সময়। অসিরীয় সম্রাটের নিয়ম ছিল, আলাদা করে লোক ঠিক করা ছিল। যুদ্ধের ঘোড়া সেনাবাহিনী যেখানেই থাকুক না কেন, 3 মাস অন্তর অন্তর যুদ্ধের ঘোড়া বদলাতে হবে। আগের ঘোড়া অন্য কাজে দিয়ে দাও, নতুন ঘোড়া নাও। কেন না, যুদ্ধের জন্য দরকার একদম তরুণ তেজস্বী ঘোড়া। সে ঘোড়ার ব্রিডিং তারা করছে, এবং ঘোড়াই অন্যতম প্রধান বিষয় ছিল। আপনারা হেলেন অফ ট্রয় কতজন দেখেছেন? হেলেন অফ ট্রয় কতজন দেখেছেন? ট্রয়ের যুদ্ধ সম্পর্কে কতজনের ধারণা আছে? মনে আছে ট্রয় নগরীতে সেই বিশাল একটা ঘোড়া পাঠানোর কথা, যার ভেতরে সৈন্যরা ছিল জয় করার জন্য? মনে আছে প্যারিসের সেই অদ্ভুত আত্মত্যাগ? মনে আছে সেখানে যে চ্যারিয়াট রেস, সেই চ্যারিয়াট রেসে সে সাংঘাতিকভাবে ঘোড়াকে ব্যবহার করা, এবং ঘোড়াকে বশ মানানোটা মানুষের কাছে একটা অত্যন্ত বড় বীরত্বের উদাহরণ ছিল। কিন্তু ঘোড়াকে বশ মানানো এক জিনিস, আর তার জিনটাকে পুরোপুরি বদলে দেওয়া দ্বিতীয় জিনিস। ব্যবসা করার জন্য তারা জিনটাকে বদলে গেল। তার ফলে কি হলো? একটা বিপদের সূচনা হলো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি 1909 সালে, একটু ফিরে যাই, দেখতে পাচ্ছি তারপান ঘোড়া। এই তারপান ঘোড়াগুলো
মানে ইস্ট ইউরোপে এই তারপান ঘোড়াগুলো ছিল বিশাল বড় বড়, অসম্ভব শক্তিশালী, এবং এরা যুদ্ধের জন্য নয় কিন্তু মানুষের যাতায়াতের জন্য, ভারী জিনিসপত্র টানার জন্য এদেরকে ব্যবহার করা হতো। একটা সময় দেখা গেল এদের প্রজননের উপর নিয়ন্ত্রণ করতে 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 এমন জায়গায় পৌঁছেছে বিলুপ্ত হয়ে গেল তারপান ঘোড়া। তারপান পাওয়াই গেল না, তারপরে নেই, বিলুপ্ত হয়ে গেছে। এবার আপনি তারপান ঘোড়া পাবেন না। তখন থেকে লক্ষ্য করে দেখা গেল প্রায় 87 রকমের ঘোড়ার প্রজাতি এই বিশ্বে ছিল। মানুষ তাদের উপর নিয়ন্ত্রণ করতে 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 তাদেরকে বিলুপ্ত করে দিয়েছে। আমি যদি বলি উদাহরণ দিই, যদি আপনাদের এই 87 রকমের ঘোড়ার প্রজাতি যখন বিলুপ্ত হয়েছে, তখন হোমোস্যাপিয়েন্সের বিভিন্ন প্রজাতিকে বিলুপ্ত করতে মানুষের কতদিন লাগবে যদি ক্ষমতা হাতে পায়? কতদিন লাগবে? আমি যদি বলি বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। এবারে আসুন, বুনো ঘোড়া তো ছিল, মানুষ তাদের ধরে এনে বশ বানাতো। বুনো হাতি এখনো আছে, কুনকি হাতি দিয়ে তাদের ধরা হয়। কিন্তু এই যে বুনো ঘোড়া স্টেপের অঞ্চলে, যাদের বলা হয় সেলাস্কিস, বা ইংরেজি বানানটা একটু বলে দিই, উচ্চারণটা আসলে অন্যরকম, কারণ ভাষাটাই তো আলাদা, উচ্চারণটা অন্যরকম। যেমন সাইকোলজি বানান কি? পি দিয়ে শুরু হয়। থাইসিস বানান কি? পি দিয়ে শুরু হয়। এগুলো গ্রিক ভাষা থেকে আসছে। কিন্তু এই ভাষাটি, এটা কিন্তু একদম মানে সুপ্রাচীন মঙ্গোলিয়ান ভাষা থেকে উঠে আসছে। সেখানে শব্দটিকে কি বলা হচ্ছে? PRZDWALSKI'. উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে সেলাস্কিস, কিন্তু লেখা আছে PRZD দিয়ে, অর্থাৎ উচ্চারণটা জেড দিয়ে শুরু হচ্ছে, সেলাস্কিস। প্রথম পিআরটা বাদ চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যখন এই 1909 সালে তারপান ঘোড়াগুলো একদম উধাও হয়ে গেল, তখন মানুষের চিন্তা হলো, আরে আর কোন কোন প্রজাতিরা উধাও হয়ে গেছে দেখি তো। দেখতে গিয়ে দেখা গেল তখন মাত্র 12 থেকে 16টা বেঁচে রয়েছে এই সেলাস্কিস বা বন্য ঘোড়া। বাকিগুলোকে সব মানুষ হাওয়া করে দিয়েছে। তখন রাশিয়ার সেনাবাহিনীর একজন কর্নেল, যিনি সেলাস্কি, পোল্যান্ডের মানুষ, তিনি প্রথম খোঁজ পেলে এবং সংরক্ষণের উদ্যোগ নিলেন। ওই জন্যে তাঁর নামে এই জাতের নামকরণটা হলো সেলাস্কিস নামে। কিন্তু হলে কি হবে? তার হাতে কিন্তু নিয়ন্ত্রণটা থাকলো না। তার কাছ থেকে নিয়ন্ত্রণটা কে নিয়ে নিল? যেহেতু ঘোড়াগুলো পাওয়া গেছিল মঙ্গোলিয়াতে আর একটুখানি চীনের অংশে, তাই চীন তখন শুরু করলো তাদেরকে নিয়ে বিশেষ গবেষণা। ওই যে বলেছিলাম বন্য ঘোড়া এখন 1200টা আছে, এই 1200টা ঘোড়া চীন তৈরি করে তাদের উপরে গবেষণা চালাচ্ছে। আর ওই জিন মিউটেশনের কায়দাটাকেই, ওই প্রোটিন মিউটেশনের কায়দাটাকেই তারা ব্যবহার করছে মানুষের ওপরে, যে কারণে উইঘুর মুসলিমরা, থেনগং বৌদ্ধরা এবং এমনকি তিব্বতীরাও, এমনকি হংকংয়ের মানুষরাও, তাইওয়ানের মানুষরাও তাদের গিনিপিগ। তাই জন্যেই তাদের ওয়ান চায়না পলিসি করে এদের দখলে রাখতে হবে। কারণ গিনিপিগ হাত থেকে চলে গেলে তো আমি গবেষণা করতে পারবো না। তাই যেন তেন প্রকারেণ হংকংকে আমাকে দখলে রাখতে হবে, যেন তেন প্রকারেণ আমাকে তাইওয়ানকে দখলে রাখতে হবে, যেন তেন প্রকারেণ আমাকে আমার গিনিপিগদের হাতে রাখতে হবে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি তুরক তত্ত্ব বলতে বসে চীনকে কি করে নিয়ে এলেন? আমি দেখলাম মিলটা আছে। আচ্ছা বলুন তো এবারে কে কি বলছে শুনি, যে চীনের এখানে ভূমিকা যা আছে সেই কথাটা আমি যে ঠিক বলছি না ভুল বলছি, কে কি বলছেন শুনি একটু। আগে তো প্রথমে চিহ্ন দেখব, তারপরে আমি শুনবো, একটু মতামত দেখব। কারণ মিউটেশন ক্যাপাসিটি, যেটাকে MC1R বলা হয়, মেলানোকোটিন রিপোর্টার 1, MC1R বলা হয়, এই মিউটেশন ক্যাপাসিটি দিয়ে ঘোড়ার যেমন গায়ের রং বদলানো যায়,
মানুষেরও গায়ের রং বদলানো যায়। জানেন কি, এই একই বুদ্ধি আগামীতে ব্যবহার করে মানুষের মধ্যেও জিনগত পরিবর্তন এনে রেজিমেন্টাল মানুষ তৈরি করা যায়। ঘোড়া কিন্তু রেজিমেন্টাল প্রাণী, তার জিনের পরিবর্তন এনে স্ট্রাকচারাল চেঞ্জ করে ঠিক করে দেওয়া হয়েছে। সে কথা শুনবে, একজন দৌড়বে, একজন রেসে অংশ নেবে, একজন এই করবে, একজন ওই করবে, একজন তাই করবে। মানুষকেও দিয়েও তাই করানো যেতে পারে। ঘোড়া হচ্ছে একটা বাহন মাত্র। ওরা শুধুমাত্র চড়ে বেড়ানোর বাহন নয়, গবেষণারও বাহন। তাই এই কথাগুলো বলা, তাই এ ব্যাপারে সচেতন করা এবং তাই জানানো। এগুলো এই তত্ত্বগুলো জানানোর নেপথ্যের কারণ হচ্ছে খুব পরিষ্কার। আপনি তুরক তত্ত্ব জানবেন, আপনি বুঝবেন যে হ্যাঁ দেখো, এই একই তত্ত্ব ব্যবহার করে আজকে জিন হংকংয়ে কাজ করছে, তাইওয়ানে কাজ করছে, তিব্বতে কাজ করছে। একই তত্ত্ব ব্যবহার করে আজকে চীন কি করছে, উইঘুর মুসলিমদের ওপরে ব্যবহার করছে, পেনগং বৌদ্ধদের ওপর ব্যবহার করছে। তলায় তলায় কোন দিন আমরা না এর শিকার হয়ে যাই। তাই আজকে মাইক পম্পেওকে বলতে হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে, হয় চীনের এই স্বৈরাচারী কমিউনিস্ট পার্টি থাকবে, আর না হলে সুস্থ পৃথিবী থাকবে। কোনটা বেছে নিন আপনারা। আপনি কি মনে করেন যে তথ্যগুলো আমার কাছে রয়েছে, সে তথ্যগুলো আমাদের ইন্টেলিজেন্সের কাছে নেই, আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে নেই, জাতিসংঘের কাছে নেই? আমি পাচ্ছি কোথা থেকে? তাদের কিছু কিছু সোর্স আমার আছে বলে আমি পাচ্ছি, পেয়ে আপনাদের বলতে পারছি, বলে সচেতন করতে পারছি। যে আপনি যদি সচেতন না হন, আগামী দিনে এই সমস্যাতে আপনাকে পড়তে হতে পারে। আপনি না পড়লেন, আপনার সন্তানকে পড়তে হতে পারে। আপনার সন্তান আপনার পারে, আপনি বুঝতেই পারছেন না কিভাবে খেলাটা হবে। আমরা কেউ বুঝতেই পারছি না। আমাদের মধ্যে কিছু কিছু লোক একটু চেষ্টা করছি বোঝার। আচ্ছা, এই ব্যাপারটা কেন হঠাৎ উঠে এলো? কেন হঠাৎ করে এরকম দেখা যাচ্ছে হান চাইনিজদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে উইঘুর মুসলিমদের, এবং হান চাইনিজদের উইঘুর মুসলিম পুরুষদের ক্যাম্পে আটকে রাখা হচ্ছে, মেয়েরা বাড়িতে রয়েছে, তাদের সঙ্গে তাদের বিছানায় গিয়ে রাত্রিবেলায় গিয়ে উপস্থিত হচ্ছে একজন হান চাইনিজ শক্তপোক্ত একটা লোক, তার কাজ হচ্ছে তাদের গর্ভের সন্তান উৎপাদন করা। এই একই কাজও তো হিটলার করেছিল, একই কাজে এরা করছে। তো কারণটা কি? তখন একটুখানি খুঁজতে গিয়ে দেখা যায় এই হচ্ছে কারণটা। তাই তুরক তত্ত্ব বলা, তাই এটা বোঝানো, মিলে যাওয়ার জন্যই বোঝানো। সুদূর প্রসারী পরিকল্পনাটা আজকে শুরু হয়নি তাপসী দেবী। এই পরিকল্পনা শুরু হয়েছিল, আমি যদি বলি আপনাকে, এই পরিকল্পনা শুরু হয়েছিল 1909 সালের পর। আজকে আপনি চেহারা দেখতে পাচ্ছেন, 1909 সালের পর থেকে এই পরিকল্পনা শুরু হয়েছিল। ওই যে রাশিয়ান ভদ্রলোকের নাম বললাম, তিনি যেদিনকে প্রথম জানতে পারলেন, তার নামে যখন নামটা হলো, তিনি যখন দেখলেন যে এই এলাকাগুলোতে জুড়ে মাত্র এতগুলো বুনো ঘোড়া এখনো বেঁচে আছে, তখন তাদের জিন নিয়ে গবেষণাটা শুরু হলো। আর পশুপালকদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো তো ছিলই। ভুলে যাবেন না, মধ্য এশিয়ার বিস্তীর্ণ স্টেপ অঞ্চল যাদের পশুপালন একমাত্র জীবিকা ছিল, সেগুলো চীনের অধিকারে দীর্ঘদিন পর্যন্ত রয়েছে, আজও রয়েছে। দেশগুলো আছে বটে যেখানে প্রথম ঘোড়ার জিন পাওয়া যাচ্ছে, কাজাকস্তান, দেশগুলো আছে বটে, কিন্তু তাদের ওপর দখলদারিটা চালায় হয় রাশিয়া অথবা চীন। আর এরা প্রত্যেকে কিন্তু পরস্পরের সঙ্গে মিলে আছে। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে তো চীনের চুক্তি বহুদিন আগে থেকেই আছে বিশ্বনাথ, নতুন কোনো তথ্য নয়। তাহলে শুনুন, এবারে বলুন লাগলো কেমন ব্যাপারটা। আমি একটু মন্তব্যগুলো দেখি। ওয়ান চায়না পলিসি, ওয়ান ওয়ার্ল্ড পলিসি আসলে তাপসী দেবী এটা। চীনের ব্রেন রিসার্চ করার কিছু নেই, এগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে। স্নিগ্ধা রায়, ধরা পড়ে গেছে। এখন মোটামুটি গোটা পৃথিবী জানে। হ্যাঁ, সব তথ্য তারা রিলিজ করছে না, তারা জানাচ্ছে না যে প্রজনন নিয়ন্ত্রণের মাধ্যমে চীন রেজিমেন্টাল বাহিনী তৈরি করতে চেষ্টা করছে, করে ফেলেছেও। আমি যদি বলি যে করে ফেলেছেও, এবং তাদের একটা প্রজন্ম ইতিমধ্যে কাজ করছেও। আজকে আমেরিকা যখন দূতাবাস বন্ধ করার চেষ্টা করছে, কেন চেষ্টা করছে, কোন ভয়ে চেষ্টা করছে? কারণ চীনের রেজিমেন্টাল বাহিনী
যারা সেনাবাহিনীর সঙ্গে কানেক্টেড, তারা বিভিন্ন দূতাবাসে বসে যাবতীয় ডেটা কালেক্ট করছে এবং সেগুলোকে পাঠিয়ে দিচ্ছে। তারা কাজ করছে রেজিমেন্টাল ওয়েতে, যে কারণে পৃথিবীর যেখানেই কোনো গবেষক বা বৈজ্ঞানিক তিনি যখনই চেষ্টা করেছেন, তিনি যখনই কিছু ভ্যাকসিনেশনের আবিষ্কারে খানিকটা এগিয়েছেন, ওষুধ আবিষ্কারের কথা মানে খানিকটা এগিয়েছেন, সে হাওলুই থেকে শুরু করে যেই হোক না কেন তাকে খুন করে দেওয়া হচ্ছে। শি ঝেংলি যখন বলছেন যে চীনের অভ্যন্তরে এখন মানে এই করোনা আসলে টিপ অফ দ্য আইসবার্গ, এর থেকে ভয়ঙ্কর অবস্থা হতে পারে আগামীতে আসছে, বলার 3 দিনের মধ্যে তিনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছেন। 1 মাস পেরিয়ে গেল, শি ঝেংলির কোনো খবর নেই। উদাহরণদা, এই যে তুমি বলছো এই যে ইন্টারেস্টিং অ্যানালিসিস ইনফরমেশন, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে আস্তে আস্তে করে ইউএন টেস্টিমোনিয়ালে আমাদের হাতে আসছে। তখন আমি মেলাতে শুরু করলাম, পাকিস্তান চাকর বাকর দেশ, তাপসী, ওদের দ্বারা কিছু হবে না, ও চাকর নিজেদের মধ্যে লড়ে মরে যাবে, বাদ দিন। পাকিস্তান চাকর বাকর, চীনের গোলাম, আর কিচ্ছু নয়। চীন সবাইকে গোলাম করে রাখতেই চায়। আমার মনে হলো উদাহরণদা যে এই ব্যাপারটা একটু ঘেটে দেখি তো কিভাবে ঘোড়াগুলোকে লক্ষ্য করে দেখলাম যে মাত্র 4টে বা 6টা বা 8টা জিনের বাইরে আর ঘোড়াদের জিনই নেই। বাকি জিনগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল। কারা উধাও করলো? কিভাবে উধাও করলো? তখন দেখলাম 1909 পর্যন্ত গিয়ে আমি খবরটা দেখতে পেলাম যে আরে বাহ, এ তো আশ্চর্য ব্যাপার। তাহলে এই স্কেলারিস হর্সগুলো এদেরকে বাঁচিয়ে রাখলো কারা? কে নিয়ে নিল এদের? এই রাশিয়ান ওই জেনারেলের হাত থেকে, না এই মঙ্গোলিয়া? কারণ মঙ্গোলিয়াতে ঘোড়াগুলো পাওয়া গেছিল 12টা, 10টা থেকে 12টা। এখন তাদের সংখ্যা 1200-র ওপর। গবেষণার কায়দাগুলো কি চমৎকার! দেখুন ন্যাক্কার রূপ দেওয়ার বিহাইন্ড ইউরোপ, না, এটাই কাউকে রেসপন্সিবল করে কোনো লাভ নেই। ব্যাপারটা সমস্ত ক্ষেত্রেই আসলে মানুষের সভ্যতাটাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটা চেষ্টা, এবং অনেকটা এনেও ফেলেছে তারা, অস্বীকার করে কোনো লাভ নেই। আমরা যতই বড় বড় কথা বলি না কেন, আমরা অস্বীকার করতে পারি না যে চীন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে, আগামীতে আরও বেশি নিয়ন্ত্রণে এনে ফেলবে। তাই জন্যেই আজকে আবার মনে করিয়ে দিই যে এই ভদ্রলোককে বলতে হচ্ছে যে আমরা অবিলম্বে হয় চীনের কমিউনিস্ট পার্টিকে থামাবো, আর না হলে আমরা খতম হয়ে যাব। কারণ এদের তো নৃশংসতার মাত্রাটা আপনি ভাবুন। যারা মানুষের মাংস খেতে পারছে, যারা মানুষকে এইভাবে ব্যবহার করতে পারছে, যারা মানুষকে মানে অজ্ঞানটা পর্যন্ত না করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যেতে পারছে, তারা কি না করতে পারে আমাকে বোঝাতে পারেন? তারা পারে না এমন কি কাজ আছে? আপনি আমাকে বোঝান। এটা তারা পারে না। তারা মানুষের যৌনাঙ্গ খাচ্ছে, তারা এমব্রায়ো খাচ্ছে, এমব্রায়ো মানে ভ্রূণ, তারা কেটে কেটে খাচ্ছে, এমব্রায়ো মাছ বাজারে বিক্রি করছে। তারা কি পারে না আমাকে বোঝান। আপনি আমাকে এইটা বোঝেন যে তারা এইটা পারে না, আমাকে বোঝান যে এইটা তারা পারে না। আপনি আমাকে উদাহরণ দেন, আমি শুনছি, কিছুক্ষণ আমি দেখব। না, শক্তিধর রাষ্ট্রকে কবজা করতে পারবে কিনা সেটা প্রশ্ন নয়। তারা নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এসব দেশগুলোকে তারা, দুর্বল দেশগুলোকে তারা দখল করার চেষ্টা করেছে, দখল করেওছে। পূর্ব ইউরোপ, তারপরে উত্তর আফ্রিকার প্রচুর দেশকে তারা দখল করেছে। কিন্তু কায়দাগুলো যদি বুঝতে আমরা না পারি বা না চাই, তাহলে আমরা ভয়ঙ্করভাবে ভুল করছি। শুধু হিটলারের সঙ্গে তুলনা করেই লাভ হবে না শুভ্র তথাগত, শুধু হিটলারের সঙ্গে তুলনা করেই ক্ষান্ত হওয়া যাবে না। হিটলারের পরিকল্পনা যখন হয়েছিল আজ থেকে এত বছর আগে, তখন কিন্তু এত তথ্য প্রযুক্তির এত উন্নতি হয়নি, বিজ্ঞান এতটা এগোয়নি। ফলত তারপরেও সে ভয়ঙ্করভাবে সে গোটা পৃথিবীর ওপরে একটা বিভৎস নারকীয় নৃশংসতা চালিয়েছিল। একই জিনিসকে চীন চালাচ্ছে না। আপনি অস্বীকার করতে পারেন, আমি তো অস্বীকার করতে পারছি না। আমি তো দেখতে পাচ্ছি চালাচ্ছে চীন। আমি এটাও দেখতে পাচ্ছি পিতবর্ণের মানুষ পৃথিবীতে বিরাজ করবে হয়তো। হান চাইনিজরা থাকবে মানুষ, তারা তাদেরকে রেজিমেন্টাল ওয়েতে নিজেদের মতো করে তৈরি করে নেবে। অর্থাৎ
সেই মানুষেরা যারা জন্মাবে, যা এই পরের প্রজন্ম যারা আসবে, ইতিমধ্যেই চীনে সেটা এসে গেছে। আমি যদি বলি দুটো জেনারেশন চীনে এরকম তৈরি হয়ে গেছে, দুটো জেনারেশন তৈরি হয়ে গেছে। তারা রেজিমেন্টাল, তাদেরকে তাদের জিন থেকে শুরু করে পুরো কন্ট্রোলটা নেওয়া আছে, তাদেরকে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়। আমি যদি দাবি করি, প্রমাণ করতে পারবো না, দাবি করতে পারি, কারণ তার অনেক ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। এবার আপনি বলতে পারেন যে ইঙ্গিত দেখলে কি হয়? হ্যাঁ হয়। করোনা প্রসঙ্গে গোড়ার দিকে কি বলা হয়েছিল, এখন কি বলা হচ্ছে? একটা কথা কি বলা হয়নি করোনা প্রসঙ্গে স্পষ্ট করে, যে এই রোগটা এমন কিছু নয়, এটা সাধারণ জ্বরের মতোই। দুদিন পরে আমরা আমাদের কি বলে ওটাকে, আমরা কি যেন বলে ওটাকে, ওই যে বলুন না, রোগটার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে, ইমিউনিটি তৈরি হয়ে যাবে, আমরা আরামসে বেঁচে যাব। সামদাম দ্বন্দ্বভেদ, এখানে এরা এখন ভেদ পন্থা ব্যবহার করছে। অর্ণব, জিন সংক্রান্ত গবেষণা একদম ঠিক, একদম ঠিক জায়গায় নিয়ে এসছো তুমি। মহাভারতে যেগুলো নিয়োগ প্রথার কথা পাচ্ছি, রামায়ণেও পাচ্ছি। এই নিয়োগ প্রথা আমরা কি, রাজার অক্ষমতা সবসময় বড় ব্যাপার নয়, রাজত্ব চালাতে হবে বলে। তাই যদি হবে তাহলে আমাকে উদাহরণ দাও অর্ণব, দেখো লক্ষ্য করে। মহাভারতকার শেষ পর্যন্ত তিনি নিজে নিয়োগ প্রথার একজন নিয়োজক হয়ে উঠলেন। তিনি গিয়ে বিচিত্র বীর্যের পরিবর্তে তিনি গিয়ে পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের জন্ম দিলেন। এবার পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের জন্ম হলো বটে, দুজনেই দুভাবে বিকলাঙ্গ। পাণ্ডু শারীরিকভাবে, ধৃতরাষ্ট্র চোখে অন্ধ, এটাও একটা প্রতীক। তারপরে কি হলো, বিদুর বলে একজনের জন্ম হলো, দাসীর পুত্র। এই বিদুর কে, যিনি মহাভারতের বিবেক হয়ে থাকলেন, অথচ তার কথা কেউ শুনল না। তিনি দাসীপুত্র বলে তাকে মন্ত্রী করা হলো বটে, কিন্তু তাকে আসন দেওয়া হলো অনেক নিচে, বৈমাত্রেও নয়, দাসীপুত্র, তো তার তো কোনো অধিকারই নেই। কিন্তু তিনিই মহাভারতের বিবেক, কারণ ব্যাসদেবের সমস্ত গুণগুলো তার মধ্যে প্রকটিত হয়েছিল। অথচ মহাভারতের সব থেকে অপমানিত চরিত্র কে? বিদুর। সব থেকে সত্যি কথা কে বলেছে? বিদুর। সব থেকে বেশি ভালো স্ট্রং জিন কে বহন করেছে? বিদুর। কিন্তু বিদুরের এই পরিণতি। এবারে আসুন, যে শান্তনু, যার জিন খুব স্ট্রং, সে বললো আমি প্রতিজ্ঞা করবো, আমি বিয়ে করব না, আমার বাচ্চা কাচ্চা হবে না, হলো না। ফলত কি হলো, একের পর এক বীর্য ধ্বংস হতে নিয়োগ করতে হলো কাদেরকে? তথাকথিত দেবতাদের। এই দেবতারা আসলে কারা? এটা কি দেবতা? নাকি আমি যদি বলি যে অরণ্যে নিয়ে যাওয়ার পরে কুন্তী আর মাদ্রির গর্ভে কয়েকজন এমন পুরুষকে নিয়োগ করা হয়েছিল যাদের বীর্য ভালো, যারা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মতো সন্তানের জন্ম দিতে পারবে, তাদেরকে নিয়োগ করা হলো। এবার তাদের দ্বারা যে সন্তান উৎপাদন হলো, তাদেরকেও কিন্তু মহাভারতের ক্ষেত্রে দেখা গেল পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করা হলো না। ব্যবহার করা হলো কি? কাকে? পরীক্ষিত কার সন্তান? অভিমন্যুর সন্তান। অভিমন্যুর স্ত্রীর নাম কি? উত্তরা। এই উত্তরা কে? অভিমন্যুই বা কে? অভিমন্যু হচ্ছেন কৃষ্ণের বোনের গর্ভজাত, তাই তো? তা অভিমন্যুর ঔরসে, উত্তরার গর্ভে বিরাট রাজার কন্যা উত্তরা, আর অভিমন্যুর ঔরসে জন্ম হলো পরীক্ষিতের। সেই পরীক্ষিত হলো পরবর্তীকালের রাজা, যে পরীক্ষিত কলিকে প্রবেশ করতে দিল। আশ্চর্যভাবে লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ কিন্তু নিজের জিনটাকে প্রতিষ্ঠা করে গেলেন। কিভাবে প্রতিষ্ঠা করে গেলেন আমরা আজকের দিনে জানতে পারছি। আজকে নতুন গবেষণায় আমরা জানতে পারছি যে একটা সন্তানের ক্ষেত্রে মায়ের জিন বাপের থেকেও বেশি গুরুত্ব বহন করে। মায়ের কাছ থেকে সে অনেক বেশি কিছু পায়। আর এই অভিমন্যুর মাতাটি কে? কৃষ্ণের ভগিনী, যাকে অর্জুন হরণ করে নিয়ে গিয়ে বিয়ে করলেন। অর্থাৎ কি? তিনি বীর্যশুল্কা হলেন। তারপরে দেখুন, এই যে পুরো কাহিনীটা আপনি যদি খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখেন, সবটাই জিনের খেলা।
একদম অর্ডার ঠিক জায়গায় নিয়ে এসে দিয়েছে আমাদের। সমস্তটা জিনের খেলা, আমি ভালো করে খেয়াল করে দেখেছি, প্রত্যেকটা জিনের খেলা। কৃষ্ণ কিন্তু দ্রৌপদীর কোনো সন্তানকে বাঁচিয়ে রাখলেন না, তার প্রিয় সখী, তার কোনো সন্তান বেঁচে থাকলো না, অশ্বত্থামা গিয়ে সব কটাকে মেরে দিল। অন্য কোনো রানীর কোনো সন্তান বেঁচে থাকলো না, শুধুমাত্র থাকলো কে? অভিমন্যু, যে কিনা যুদ্ধে নিহত হলো, অন্যায় যুদ্ধে, এবং তার সন্তানটি হলো পরবর্তীকালের রাজা। আর এদেরকে চলে যেতে হলো মহাপ্রস্থানের পথে, কারণ এরা কেউ সিংহাসনের যোগ্য সঙ্গত উত্তরাধিকারী নন, সঙ্গত উত্তরাধিকারী এরা কেউ নন। আর বীর্য যেখানে গন্ডগোল করবে, সেখানে জিন খারাপ হয়ে যাবে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে না। তাই কি করে বলবে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় চ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ধর্ম সংস্থাপন করা মানে, ধর্ম মানে কি হিন্দু ধর্ম? এসব বোকারা ভাবে। গীতার কথাগুলো কি ওইভাবে দেখলে চলবে? হবে না। পুরো ব্যাপারটাই তো জিনের খেলা। যে জিন আমার লাগবে সেই জিনকে থাকতে দেব, যে জিন লড়াই করে টিকতে পারবে অনেক কাল পরে। আমাদের ডারউইন বললেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে স্ট্রাগল করে টিকে থাকতে পারবে সে থাকবে, বাকিরা থাকবে না। আর স্ট্রাগল করে যাদের টিকে থাকতে না পারে তার জন্য চীন কি করলো? সবগুলো দেশে খাবার পাঠিয়ে দিল, এমন খাবার যে খাবারগুলো জেনেটিক্যালি মডিফাইড, যে খাবার খেলে আপনার ইমিউনিটি কমে যাবে। তাই যারা চীনের খাবার দাবার খেয়েছে তারাই কিন্তু ম্যাক্সিমাম করোনায় আক্রান্ত হয়েছে। সবগুলো খেলা পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা আনুমানিক তত্ত্ব, কোনটা আনুমানিক তথ্য। তাপসী, বুঝতে পারছি না কোনটা আনুমানিক তথ্য বলছেন। মহাকাব্যের নিয়োগ প্রথার ব্যাপারটা তো সত্যি, অস্বীকার করতে পারেন নাকি? আমি সেটাকে বিজ্ঞান দিয়ে দেখছি, আমি সেটাকে বোঝার চেষ্টা করছি যে কুন্তী নামের একজন মহিলা, তাকে বলে দেওয়া হলো যে তুমি এমন বর পেলে যে দেবতাকে ডাকবে সে দেবতাই তোমার কাছে এসে তোমার গর্ভের সন্তান উৎপাদন করে দেবে। আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তার স্বামীর ওপর এমন একটা অভিশাপ এলো, সে কোনো নারীতে উপগত হলেই তার মৃত্যু হবে। হলেও তাই। কেন না, অম্বিকা অম্বালিকার মধ্যে অম্বাকে ছেড়ে দিল, অম্বিকার কি হলো? ব্যাসদেবকে দেখে তার চেহারা এত বিভৎস, ভয়ঙ্কর দর্শন, গা থেকে গন্ধ বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি। অতএব তার কি হলো? সে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেল, সন্তানটি হলো পাণ্ডু। আর ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে কি হলো না, তার চোখ বন্ধ করে ফেললো, অম্বিকা চোখ বন্ধ করে ফেলতো, আর অম্বালিকা পাণ্ডুবর্ণ হয়ে গেল। যুক্তিগুলো দেখুন তো, আপনি মেলাতে পারছেন? আপনি, আমার তো মিলছে না। Survival of the fittest. I really don't understand. Krishna brought all Pandavas in safety, but not. উদাহরণটা পরিষ্কার তো, খেলাটা তো পরিষ্কার। তারা কেউ থাকবে না, তারা কেউ থাকবে না, কারণ তাদের বীর্য এই বংশের বীর্য নয়, এবং তাদের কোথাও কৃষ্ণের কানেকশন নেই। কৃষ্ণের নিজের কানেকশনটাও তো রাখতে হবে। সে তো মহাভারতের অন্যতম প্রধান পলিটিশিয়ান। বুদ্ধের সময় বুদ্ধ যেমন অন্যতম প্রধান পলিটিশিয়ান, সে কিন্তু কিং মেকার। সে নিজে রাজা হয়ে বসবে না, রাজা তৈরি করবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, যখনই কোনো সংকট হচ্ছে কৃষ্ণ সেখানে হাজির হচ্ছে, কোনো না কোনোভাবে একটা বুদ্ধি পরামর্শ দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। সেদিনকে মূল ঠিক বলেছেন, আমিও বিশ্বাস করি না, দেবতাকে ডাকলাম, দেবতা চলে এলো, এটা হতে পারে কখনো? বিশ্বাস করি না। আবার দেখুন মজার ব্যাপার, পঞ্চসতী যে 5টি নারীর কথা বলা হচ্ছে, তারা প্রত্যেকে তো দ্বিচারিণী। তাদেরকে শাস্ত্রে পঞ্চসতী বলা হলো কেন? কারণ নারীর অধিকার সুনিশ্চিত করতে। আমি যদি বলি এভাবে, নামগুলো কি? মন্দোদরী, রাবণের স্ত্রী, যে কিনা রাবণের মৃত্যুর পর বিভীষণকে বিয়ে করল। রাবণের মৃত্যুর আগে থেকেই সে রাবণকে অপছন্দ করে, বিভীষণের সঙ্গে তার সম্পর্ক। অহল্যা কি করেছিলেন? ইন্দ্রের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। কারণ কি? তার স্বামীর শারীরিক সক্ষমতা ছিল না, গৌতম মুনির। তারা, সে বালির স্ত্রী ছিল,
সে বিয়ে করলো সুগ্রীবকে বালির মৃত্যুর পরে। সুগ্রীবের সঙ্গে তার প্রেম ছিল, আগে থেকেই ছিল। আর কে কে, আর দুজন কে কে আমার এখন মনে পড়ছে না, কিন্তু 5 জনের, হ্যাঁ কুন্তি, কুন্তিকে কি সতী বলবেন? আর দ্রৌপদী, দ্রৌপদী কি করে বলবেন আপনি সতী? সতীর অর্থটা কি, সতীর ডেফিনেশনটা কি? তাহলে সতীর ডেফিনেশনটা আসলে অন্য। আসলে বলা হচ্ছে নারী তার গর্ভে কোন সন্তান নেবে, কোন পুরুষকে সে বরণ করবে, সে স্থির করবে, তার উপর আমার চাপানোর কোনো অধিকার নেই। ওই জন্যই এরা পঞ্চসতী। কার বীর্য সে গর্ভে নেবে সে নারী নিজে স্থির করুক। নারীকে কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। নারীকে নিয়ন্ত্রণ করতে গেলেই সৃষ্টি পণ্ড হবে। তাই জন্য এরা পঞ্চসতী হলো। আমার কাছে তো তত্ত্বটা এরকম, আমি থিওরিটা এইভাবে দেখি। তাহলে জিনের খেলা সেদিনেও ছিল, মাঝেও ছিল, ঘোড়াকে দিয়ে আমি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু জিনের খেলা এখনো চলছে, এখনো চলছে। আর এই সীতাকে তো অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল মশাই। অগ্নি পরীক্ষা দিয়েছিল, দ্বিতীয়বার যখন দিতে বলা হলো রঘুনাথবাবু, তখন তিনি পাতাল প্রবেশ করলেন, বললেন আমি আর অপমান নিতে পারছি না। সীতা রাবণের অশোক বনে ছিলেন, যে কারণে প্রজারা তাকে বিশ্বাস করেনি। সতী হলেন তো। অর্থাৎ কি দাঁড়াচ্ছে গল্পটা? এটাই দাঁড়াচ্ছে নাকি যে প্রত্যেক ক্ষেত্রে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ, সেই সূত্রে অনুমান। ঠিক যে কোনো আবিষ্কারের নেপথ্যের কাহিনী তাই। দুর্যোধন স্বর্গের দরজা খুলে দিয়েছিল, হ্যাঁ সেটাও বলতে হবে। তারও একটা ব্যাখ্যা আছে, উদাহরণটা তাহলে একটা চমৎকার ব্যাখ্যা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে কারণগুলো খুঁজে পাবো। যদি বলি যে দ্রৌপদী তিনি কর্ণকে খুব পছন্দ করতেন, কামনাও করেছিলেন, তার একটা অদ্ভুত ব্যাখ্যা আছে। বলা হচ্ছে, মানে এটা অবশ্যই আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে শুনেছি, মিথ্যা বলবো না। তিনি একটা গল্প লিখেছিলেন সুনীলদা। গল্পটা এরকম ছিল যে কর্ণ মানে দ্রৌপদীর স্বর্গে পৌঁছে গেছেন। যুধিষ্ঠির তো পরে পৌঁছবেন, দ্রৌপদী তো মারা গেছেন আগেই। একটু নরক দর্শন করে স্বর্গ পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে এবারে যুধিষ্ঠির এসছেন। যুধিষ্ঠির ঢুকে দেখছেন যে দ্রৌপদী, দুর্যোধন, কর্ণ এরা সব জমিয়ে বসে গল্প টল্প করছে। মানে সুনীলদা গল্পটা লিখছেন। আর কর্ণের দক্ষিণ উরুতে বসে আছেন দ্রৌপদী। মাথায় রাখুন, বাম উরুতে বসে হচ্ছে কন্যা, আর দক্ষিণ উরুতে বসে হচ্ছে প্রেয়সী। এটা আমাদের শাস্ত্রে স্পষ্ট বলছে। যে নারীকে আপনি দক্ষিণ উরুতে বসাচ্ছেন, মানে আপনার দক্ষিণ জঙ্ঘার উপরে বসাচ্ছেন, ডান দিকের জঙ্ঘার উপরে, সে হচ্ছে আপনার প্রেয়সী কিংবা স্ত্রী। আর বাম উরুতে যাকে বসাচ্ছেন সে হচ্ছে কন্যা, তাকে আপনি স্নেহ করছেন। দক্ষিণ আর বামের মধ্যে এই হচ্ছে পার্থক্য। তো কর্ণের দক্ষিণ উরুতে বসে আছেন দ্রৌপদী, এরা তো স্বর্গে পৌঁছে গেছেন। আর যুধিষ্ঠির শ্বশুরিরে গেছেন, তখনও পৃথিবীর সংস্কার তার কাটেনি। এই চিৎকার, তুমি এত বড় সাহস, তুমি আমার স্ত্রীকে তুমি কোলে বসিয়েছ। কর্ণ অবাক হয়ে তাকিয়ে বলছেন যে এ আবার কি, আপনি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন এখনো ধর্মরাজ? ওসব পৃথিবীর ব্যাপার, ফেলে দিন, ভুলে যান। দ্রৌপদী চিরকাল চেয়েছিলেন তিনি আমাকে পছন্দ করতেন। কি দ্রৌপদী, কি পাঞ্চালী, তাই তো? দ্রৌপদী হাস্য মুখে বলছেন যে হ্যাঁ, আমি আপনাকে, অঙ্গরাজ আপনাকে আমি চিরকালই চেয়ে এসেছি, ভালো লেগেছে আমার আপনাকে, আপনার বীরত্ব আমার পছন্দ হয়েছে। আপনি তো বঞ্চিত হয়েছেন, আর বঞ্চিতের প্রতি নারীর কৃপা সবসময় বেশি থাকে। যে পুরুষ বঞ্চিত, যোগ্য কিন্তু বঞ্চিত, নারী তাকে চিরকাল ভালোবাসে। বুকে হাত থেকে বলতে পারেন কোনো নারী ওই কথাটা মিথ্যা বলছি? তো এইটার উপর ভিত্তি করে সুনীলদা গল্পটা লিখলেন। মেয়েদের চিরকাল ফ্রিডম ছিল মূল। মেয়েদের স্বাধীনতাকে খর্ব করলো হচ্ছে এই আব্রাহামিক কৌম এসে। যখন আব্রাহামিক কৌমরা ঢুকেছে, আমি বারবার করে বলি এই কথাটা, শশাঙ্ক পরবর্তী বাংলা, আমি বাবার বলছি, আবার মনে করিয়ে দিয়েছি, শশাঙ্ক পরবর্তী বাংলা, পাল যুগের বাংলা, সব তাপসী দেবী, ধন্যবাদ, সত্যি কথা বলেছেন আপনি। খুব কম মেয়ে পারে। তো পাল যুগের বাংলা, শশাঙ্ক পরবর্তী বাংলা, এমনকি সেন যুগের গোড়ার দিকের বাংলা, যখন আব্রাহামিক ধর্মের প্রবেশ এখানে ঢোকেনি,
আমরা দেখতে পাচ্ছি মেয়েরা ঋতুরক্ত সহ পোশাক পরে পথে বেরোচ্ছে, মাঝরাত্রি পর্যন্ত যাতায়াত করছে। কিচ্ছু নেই, সমাজে সমস্যা বলে কিছু ছিলই না। আব্রাহামিক ধর্মের নৃশংস লোকেরা ঢুকে, ধর্ম বলবো না, ধর্ম জিনিসটা আলাদা, এই নৃশংসরা যারা যখন থেকে ঢুকলো তখন থেকে তারা সমাজের পুরো ব্যবস্থাটাকে তছনছ করে দিল, শেষ করে দিল। মেয়েরা চিরকাল সম্মানের আসনে থেকে এসছে, এখানে সম্মানের আসনে থেকে এসছে। আমি ইদানিং পড়াশোনা শুরু করেছি একটু গণরাজ্য নিয়ে, এবং দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব, আমি কালকে রাত্রেই পড়ছিলাম বইটা, খ্রিস্টপূর্ব মোটামুটি 470 অব্দ, মানে 2500 বছর আগে পরিষ্কার দেখতে পাচ্ছি যে নারী চালাচ্ছে শাসন ব্যবস্থা গণরাজ্যে, নারীর হাতে শাসনের দায়িত্ব। এবং একজন নয়, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন উচ্চ অমাত্যের পদে নারীরা রয়েছেন গণরাজ্যে, ব্রিজির গণরাজ্যে, বৈশালীর গণরাজ্যে। আশ্চর্য ব্যাপার, কোনো রাজার অস্তিত্ব নেই, গণতান্ত্রিক উপায়ে একটা রাজ্য চলছে। এইগুলো সমস্তকে বিনষ্ট করে দেওয়া হয়েছে, ইতিহাসটাকে নষ্ট করা হয়েছে, ইতিহাসটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। হাতে থাকে নারী যেভাবে শাসন পরিচালনা করতে পারে, তার মধ্যে দুটি গুণ, সহজাত গুণ। পুরুষের কাজ কি? প্রতিরক্ষা করা, কারণ তার দৈহিক বল আছে। নারীর কিন্তু মানসিক বল পুরুষের থেকে অনেক গুণে বেশি। একটি নারী সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মায়, একজন পুরুষের তার 10 গুণ কেন 18 গুণও কম যন্ত্রণা সহ্য করার ক্ষমতা। একটি নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, পুরুষের সেটা নেই। একটি নারীর বুদ্ধি যেভাবে বাৎসল্যের সঙ্গে সংক্রামিত হয়, তাতে সে যখন রাজ্য শাসনে আসে তখন হওয়া উচিত তার যে সে নৃশংসতাকে প্রশ্রয় দেবে না, সে পালন করবে। যে কারণে আমাদের অধিকাংশ আরাধ্যা হচ্ছে দেবী, দেবতা নয়, দেবী আমাদের আরাধ্যা। লক্ষ্য করে দেখুন, যেখানে যুদ্ধ, বলের চর্চা, বীর্যের চর্চা বেশি, ভারতের সেই অঞ্চলগুলোতে পুরুষ দেবতার আধিক্য। আর লক্ষ্য করে দেখুন, যেখানে বুদ্ধি, জ্ঞান, বাৎসল্য এবং সর্বোপরি মনুষ্যত্বের চর্চা বেশি, সেখানে কিন্তু আরাধ্যা হচ্ছেন দেবীরা। তাই সমগ্র পূর্ব ভারত জুড়ে দেবীরাই আরাধ্যা। এখানে পুরুষ দেবতা কটা আছেন? কজন আছেন এখানে পুরুষ দেবতা? আমার তো খটকা আছে এটা নিয়ে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে কেন এখানে বেশি দেবীর সংখ্যা। রবীন্দ্রনাথ একটা কথা বলতেন দুঃখ করে, যে বাঙালি একটু এফিমিনেট জাত। বাঙালি একটু এফিমিনেট কথাটার অর্থ আপনারা জানেন, মানে মেয়েলি জাত। তার কারণ হিসেবে তিনি বলতেন, বাঙালি কতগুলো শব্দকে ইচ্ছাকৃতভাবে স্ত্রীলিঙ্গ তৈরি হয়েছে, স্ত্রীলিঙ্গ নির্মাণ করে দিয়েছে। শারদ বললে হয়ে যায়, বাঙালি শারদিয়া বলবে, শারদীয় বলবে। মানে যেখানে দরকার নেই সেখানে জোর করে স্ত্রীলিঙ্গে ব্যবহার করবে। কারণটা কি? রবীন্দ্রনাথ বলেছিলেন, খুব স্পষ্ট করে বলেছিলেন, যে এই জাত তো মাতৃশক্তিকে পূজা করেছে। ভারতকে মা হিসেবে কল্পনা করার কনসেপ্টটা আমাদেরই। অবন ঠাকুরই ভারত মাতার ছবি প্রথম আঁকেন। আজকে গোটা ভারত সেটাকে গ্রহণ করেছে, সেটা অন্য প্রসঙ্গ। সেদিন কিন্তু গ্রহণ করেনি, সেদিন কিন্তু বুঝতে পারেনি। তাদেরকে প্রথম এই ছবিটা আমরাই দিয়েছিলাম। অর্থাৎ কিনা এটা খুব খুব হ্যাঁ, মিসক্যারেজ ম্যাক্সিমাম হ্যাপেন ফর বয়েজ অনলি, এটা বিজ্ঞান বলছে আজকে। এটা বিজ্ঞান আজকে বলছে, উদাহরণদা ঠিকই বলছে। মেয়েরা গর্ভে এলে চট করে কোনো মেয়ে মিসক্যারেজ হয় না, ছেলেদের মিসক্যারেজ হয়। অনেক দুর্বল আমরা মনে করি, আমরা সবল, আমরা অত্যাচার করি নারীর ওপর। আমাদের সে অধিকার নেই। অনেকটা সময় গেল, চলুন আজকে তুরক তত্ত্ব যেহেতু বলেছি, হ্যাঁ, হতস্পুপের মমির ডিএনএ অ্যানালিসিস করে জানা গেছে। হ্যাঁ অর্ণব, এটা আমারও চোখে পড়েছে। हम भी जानता है, देखते हैं आगे चल के क्या होता है। হ্যাঁ, তুরক তত্ত্বের শেষে একটু ঘোড়ার শব্দ শুনতে শুনতে বিদায় নিই। আর সবাইকে অনুরোধ করি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং করাতে, কারণ ওদের কাজ করার সুযোগ দিন। এই চারদিকের এই
এই ধ্যাসটা আর ভালো লাগছে না, নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, দুর্গা বাহিনী বলতে আমি ওইভাবে তো বলবো না, তবে এইটুকু বলতে পারি, নারী হিসেবে আপনারা অনেক এগিয়ে আছেন আমাদের থেকে। তাপসী দেবী, আমরা পুরুষরা আপনাদের সমকক্ষ নই, আপনারা আমাদেরকে মেনে নেন। আমি আবার মনে করি যে আমার একটা বহু পুরনো তত্ত্ব আছে, সবাই জানেন, তাও মনে করিয়ে দিই যে আমরা পুরুষরা, আমরা জানোয়ার হয়ে জন্মাই, আমাদের মধ্যে কয়েকজন মানুষ হই। আর আপনারা মেয়েরা, আপনারা মানুষ হয়ে জন্মান, তারপরে নারীতে উপনীত হন। তাই আপনাদের মানুষ হতে হয় না, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি না। যেমন দেখবেন অমানুষের সংখ্যা পুরুষের মধ্যেই বেশি, নারীর মধ্যে অতটা নয়। অপরাধমূলক কাজের সংখ্যা পুরুষের মধ্যে বেশি, নৃশংসতার সংখ্যা পুরুষের মধ্যে বেশি, নারীর মধ্যে অতটা নয়। তার কারণটা হচ্ছে নারীকে প্রকৃতি সেভাবে তৈরিই করেছেন সেভাবে। একদম শুভদীপ বলছে অনস্বীকার্য দাবি, এটা মেনে নিতেই হবে, এখানে কিচ্ছু করার নেই। প্রকৃতি সেভাবেই তৈরি করেছেন আপনাদের, আমাদের করেননি। আমরা কি করব? আমরা অসহায়। আমরা পালিত হই, আপনারা পালন করেন। আমরা লালিত হই, আপনারা লালন করেন বলে আমরা হতে পারি, তাহলে আমরা কোথায় থাকতাম? আর যে সমস্ত জাত নারীকে অপমান করেছে, নারীর অশ্রদ্ধা করেছে, নারীর ওপর অত্যাচার করেছে, তাদের ইতিহাসে কখনো স্থান হয়নি। তারা ক্রমশ নিচে নেমেছে, আরও নিচে নেমেছে, আরও নিচে নামবে। কারণ নারীর উপর অত্যাচার করার অর্থ হচ্ছে, আমার শাস্ত্র বলছে, তুমি যদি কোনো নারীর কেশাকর্ষণ করো, তাহলে জেনে রাখো, মানে রৌরব কুম্ভীপাক নরকেও তোমার স্থান হবে না, এত নিচে তোমাকে নামতে হবে। কোনো কারণেই তুমি এটা করতে পারো না, কোনো অধিকারই করতে পারো না, সেটা মনে রাখতে হবে। সেটা তো প্রাকৃতিক ব্যাপার রঘুনাথ বাবু, কিন্তু তারপরেও নারীকে আমরা কিন্তু সেই জায়গাটা দিতে পারি না। যারা পারি না, তাদের জীবনে খুব কষ্ট, তাদের খুব অসুবিধে, তাদের একটা না একটা সময় ফল ভোগ করতেই হবে। আজ হোক কাল হোক, ভোগ করতেই হবে, উপায় নেই, কোনো উপায় নেই। এই তো চলে কিনা। কি হলো, চলছে না কেন? কি ব্যাপার? ইচ্ছে ছিল যে এই শব্দটা শোনাই যাচ্ছে না কিছু। কারণ এই শব্দটার সঙ্গে কোথায় যেন একটা মিল আছে, একটা অনুভূতির মিল আছে। সেই অনুভূতির মিলটা একটু শোনাতে চাইছিলাম। কি হলো বুঝতে পারছি না, কেন চলছে না বুঝতে পারছি না। এই কথাগুলো যখন বলি তখন মনে হয় এই কথাটা বলছি বটে, কিন্তু কথাটা কতটা গ্রহণযোগ্য হচ্ছে আমি জানি না। কিন্তু আজকের এই পরিবর্তিত পৃথিবীতে কথাগুলো সত্যি গ্রহণযোগ্য কথা, মানতে হবে। মানতে না চাইলে কোনো উপায় নেই, মানতেই হবে, মেনে নিতেই হবে, উপায় নেই। কোনো একটা অজ্ঞাত কারণে চলছে না, এটা আমি জানি না কেন। একবার বন্ধ করে দেখি তো কি হয়, একবার বন্ধ করে দেখি কি হয়। কারণ এই আওয়াজটা শুনতে আমার নিজেরই খুব ইচ্ছে করছে, কিন্তু শোনানো যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি জানি না। যা বাবা, কিছুই চলছে না। ও আচ্ছা, এবার বুঝেছি। সাউন্ডটা এখানে দেওয়া ছিল না, ওই জন্য চলছিল না। এবার শোনানো যাবে। যে কজন আছেন এই শব্দটা শুনে নিয়ে বিদায় চাইব আপনাদের কাছ থেকে, এবং বিদায় চাইব আনন্দম বলি, একথাও বলি, রাত 8টায় ফিরে আসবো। আর প্রত্যেককে অনুরোধ করবো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আর করাতে। এই তুরক তত্ত্বই আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। নমস্কার।